আগে আমাকে একটা জিনিস বল, আমি আসলে জানি না, আমি একটু খুবই ব্যস্ত ছিলাম। ইরাক ইরানে কি শুরু হয়েছে? মানে ম্যাম, যুদ্ধ শুরু হয়েছে। নয়নই বলে, নয়নের কাছ থেকে শুনি। কে কাকে অ্যাটাক করছে? ম্যাম, অ্যাটাক তো মধ্যপ্রাচ্যে শুরু করছে আর কি। সম্পূর্ণ দেখতেছেন, বাহরাইনও গেল। তারপর হুম। আপনার ইরান তো অ্যাটাক করছে, আমেরিকা আছে আর ইসরায়েলে করছে। ইসরায়েলে আর আমেরিকাই মূলত আর কি। তো ম্যাম, ওরা মধ্যপ্রাচ্যের দিকে টার্গেট করছে। বিশেষ করে বাহরাইনে গেল, কাতারও। হুম। মানে কাতারেও সম্ভবত বাহরাইনে করছে, শিওর কাতারে করার কথা। মানে এরকম মানে মধ্যপ্রাচ্য গুলো দিছে। বাহরাইনে আর অ্যাটাক করে, মানে বাহরাইনে অ্যাটাক কে করছে? ইসরায়েল? এই ইসরায়েল, হ্যাঁ। মানে ওরা শুরু করছে মূলত ইরান দিয়ে টার্গেট করে সম্পূর্ণ মধ্যপ্রাচ্যের সব ইসলামিক রাষ্ট্রগুলোতে করার টার্গেট নিচ্ছে সম্ভবত। মানে টার্গেট নেয় আর কি। তো এই জন্য বাহরাইনেও করছে, কাতারেও দেখলাম অনেকটা করছে। আর এগুলো তো ম্যাম এই মানে নিউজ একদম অথেন্টিক সোর্স, অনেক সময় দেখা যায় আবার দেখা যায় না, এই জন্য পুরোপুরি নিশ্চিত না। তবে এতটুকু নিশ্চিত, ইসরায়েল আর আপনার যুক্তরাষ্ট্র মিলে ইরানের উপর প্রথম হামলা যে মুসলিম কান্ট্রি গুলো আছে ওইগুলোতেও আকাশ সীমা, মানে হুম। ওদের হুম। এরকম হয় না যে আকাশ সীমা যদি বন্ধ না করে তাহলে হুম। বাহরাইন, কাতার বা আরো যে ইসলামিক প্রদেশগুলো আছে ওইগুলো তো আক্রমণ চালু চালু রাখবে, এরকম এখনো চলতেছে। ইয়া হয়ে গেছে তো, আমি তো, আচ্ছা, আমি জাস্ট একটা নিউজ দেখলাম, ওই জন্য ওই যে বাংলাদেশ থেকে সব ইয়া বন্ধ করে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বলে হ্যাঁ, ক্লোজ। হ্যাঁ, সব ফ্লাইট, মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট অফ করছে, হ্যাঁ। সব ফ্লাইট অফ ম্যাম। সব ফ্লাইট অফ না? ফ্লাইট অফ করছে তো। হ্যাঁ হ্যাঁ, সব ফ্লাইট অফ। হ্যাঁ, এটাই সেটা তো, কে ওই যে করছে? মানে এমনকি সবাইকে কি বলে এটা, আর ওইদিকে ম্যাম আপনার আমেরিকা আবার ওদের কি টাওয়ার জানি একটা ভুলে গেলাম, তো ওইখান থেকে সবার সরায় নিয়েছে। মানে মোটামুটি ইরানও ভালো খেপছে। আর আচ্ছা, তার মানে হামলা অনেক সিচুয়েশন খারাপ, মানে একটু সিচুয়েশন মোটামুটি খারাপই। আল্লাহ, কি জি, যে হবে, জি, মানে এগুলা দেখলে ভয় জি লাগে, ম্যাম, বুঝছেন? সিচুয়েশন খারাপই। এগুলো দেখলে বেশ ভয় লাগে। দেখা যাক মানে ওইদিকে। এখন আর কি, দ্রব্যমূল্যের দাম আরো বাড়বো, কষ্টে আছি। হ্যাঁ। আমি সর্বপ্রথম এই হচ্ছে, জায়গায় হামলা মানে দিব, তারা তারপর তো তারা তো মনে করে সায়েন্সের আস্তে আস্তে স্টুডেন্ট, হবে। তাদের তো দেশের বাইরে যাওয়ার অবশ্যই ইচ্ছে আছে। তারা জানেন কিনা জানি না, অলরেডি কিন্তু বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি কোনো দেশে যাওয়া যাচ্ছে না। মানে আমি ইয়ার ম্যাম, কথা ওরা বলতেছি। তো, হ্যাঁ, দেখা গেছে ওদের এই যে অস্ট্রেলিয়া আমাদের ভিসা প্রসেসিং অনেক ছিল, কিন্তু আবার চুরি করার কারণে মানে এই মানে সব কিছুতে একদম দালাল ঢুকে যাওয়ার কারণে অস্ট্রেলিয়া এখন আরো অস্ট্রেলিয়া কঠিন তো হয়ে বলতে যাচ্ছে, গেলে মানে এরকম ক্লোজড। সবগুলোই জার্মান। অস্ট্রেলিয়া ক্লোজ, মানে হম। অস্ট্রেলিয়া আপনি এখন সহজে যেতে পারবেন না। যেতে পারবে ওইদিকে না এই, তারপরে জার্মানি তো ইউএসএ। দেরি হয় হ্যাঁ, অনেক। জার্মানিতে দেরি সব হয়, দেশ ইউএসএ তে আমাদের একটা সময় হচ্ছে গিয়ে স্কলারশিপ পেলেই ধরেন একটা কনফার্ম ছিল যে আপনি যেতে পারবেন। এখন মানে ধরেন আমি আমার প্রোফাইলই বলি, আমি টিচার। টিচিং প্রোফাইল দিয়ে আমি মানে, মানে আমার তো আর এমন কোনো কারণ নেই যে আমি ইউএসএ যাই ওখানে ইললিগাল ইমিগ্রেন্ট হয়ে আমি পড়াশোনা শেষ করবো দেন চলে আসবো, যেটা আমার ইচ্ছে। অথচ আমিও দেখা যাচ্ছে যে এই একই লুপ হলে পড়ে যাচ্ছে, মানে জাস্ট ফর একটাই রিজন যে দিবে না, বাংলাদেশ থেকে এখন যে কোনো জায়গায় যাওয়া খুব ডিফিকাল্ট। আচ্ছা, সরি, আসলে তারা একটু টেকনোলজিক্যাল বিষয়গুলো ভালো বুঝেন, তো এই জন্য আপনাদেরকে আস্ক করলাম যে আসলে কি ঘটছে বিষয় আশয়। আর সাবধানে থাকবেন, সোশ্যাল মিডিয়াটা একটু সাবধানে ইউজ করবেন, বুঝছেন? আমি নিজেও করি না, মানে আমিও মাঝে মধ্যে উল্টা পুল্টা না বুঝে অনেক কিছু পোস্ট করি। সোশ্যাল মিডিয়া ঝামেলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াটা আমাদের আম, মানে আপনি একটা কথা বললেন, এখন কথাটা ডকুমেন্টেড হয়েছে ফার্স্ট অফ অল এটা। এন্ড আপনি কথাটা কি সেন্সে বোঝাচ্ছেন এটা অনেকে বুঝবে না। আপনি হয়তো একটা বিষয় আপনি খুবই ম্যাম আসলে আমার যতটুকু মনে হয় ম্যাম, সোশ্যাল মিডিয়ায় রাজনীতি আর ধর্ম এই দুইটা নিয়ে কিছু বলারই দরকার নাই। উচিত না, কারণ এই দুইটা এক্স্যাক্টলি। সবচেয়ে একদম মানে কি বলে এটারে, অনুভূতিতে আঘাত লাগাই দিতে পারে এরকম টাইপ। কারণ হুম। ধরেন হুম। আমি বলতেছি যে একটা ঠিক আছে, এই একটা কথাটাই যে কিভাবে বড় করব। ধরেন আমার এক পক্ষ মানে আমি, ধরেন সনাতনী, আমি একটা ধরেন একটা কথার কথা, আমি রোজা নিয়ে একটা ইফতারির পোস্ট দিলাম। আমি বেশি কিছু করা লাগবো না, দেখা গেছে আমার এক পক্ষ এটারে খারাপ ভাবে নিব, আবার আমার আরেক পক্ষ সাফাই গেবো না, ঠিকই আছে, এইভাবে একটা শুরু করে দেয়। এই জন্য ধর্ম, রাজনীতি ফেসবুকে দেখানো জিনিস না, অন্তত বাসায় আলোচনা করলো, আমার যতটুকু মনে হয় আর কি। ভালো কথা বলেছেন। ধর্মটা আসলে কি সেন্সিটিভ ইস্যু, তো আসলে আমরা ধর্ম নিয়ে তো এখন ধরেন কথার কথা, আমি বললাম আমার ইফতার এটা করতে ভালো লাগে না এখন।
একটা পজিটিভ কথা বললাম, যে আমার ধরেন ছোলা মুড়ি খেতে ভালো লাগে না, আমি এই বললাম ইফতারে, and এটা একটা পজিটিভ কথা। মানে আমি আমার একটা স্টেটমেন্ট দিচ্ছি। এখন এইটাকে অনেকে মনে করবে ছোলা মুড়ি খেতে পছন্দ না, বড় লোকই দেখালো উনি ছোলা মুড়ি খান, এরকমও চিন্তা করবো অনেকে। আমি এটাই বলতে চাচ্ছি, কথাটা আসলে ফেসবুকে এই জন্যই এমন কোনো কিছু করব না, মানে আমারও মাঝখানে আমি খুব ঝামেলায় পড়ছিলাম। আমি এমনি নর্মালি একটা কথা বলছি, বাট দেখা গেছে যেটা অনেকে অনেক ভাবে নেয়। এই জন্য এখানে লার্নিং। আর যে কারণে আমি আসলে বললাম সোশ্যাল মিডিয়াটা একটু কেয়ারফুলি ইউজ করবেন, কারণ এখন দেশের বাইরে যাওয়ার সময় সোশ্যাল মিডিয়াটা স্ক্রিনিং করে অনেক কান্ট্রি। এটা জানেন কিনা আপনারা, জানি না। জি ম্যাম, এটা আমেরিকায় শুরু করছে ম্যাম। একটু রেদওয়ান প্লাস, রে বলেন, হয় ম্যাম সোশ্যাল মিডিয়ায় 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে। আরে ম্যাম আমি না কত অ্যাক্টিভ, বলি যে অ্যাক্টিভ থাকা টাকা এটা সমস্যা না, অ্যাক্টিভ থাকতেই আমার পারেন। অ্যাক্টিভ না, মানে সব বিষয়ে পোস্ট করবো। হ্যাঁ ম্যাম, কি কুমার আমার আমার আইসা আইসা খুসাইবো। ওরা ম্যাম একটু ইয়ে করে দেন আপনি, আপনার পক্ষ থেকে। অ্যাক্টিভ থাকাটা সমস্যা না, রেদওয়ান কিন্তু আসস। অ্যাক্টিভ থাকাটা অসুবিধা না। আমি ওই যে আপনারা যদি ইউএস এর ওই যে গ্রুপ গুলোতে থাকেন তাহলেই দেখবেন যে আপনার হচ্ছে গিয়ে 100% স্কলারশিপ পেয়েছে, তারপর তার ভিসা হয় নাই। কারণ কি, সে কোন দিন জানি ওই যে মানে ধরেন একটা নেগেটিভ পোস্ট শেয়ার করছে সে তার ফেসবুকে, এটার কারণে ভিসা হয়নি। এরকম রেশিও খুব বেশি। তারপরে যেমন চায়নাতে, আমি তো আগে ট্রাভেল করতে খুব পছন্দ করতাম, চায়নার ভিসা হয় নাই। চায়নার ভিসা কেন হয়নি, বাঙালি উনি শেয়ার করছে। ওইয়া হলো যে তার সোশ্যাল মিডিয়াতে ওই যে আহ, মানে চায়নাতে উইঘুর সম্প্রদায় আছে মুসলিম, তাদেরকে নিয়ে কিছু সে বলছে, কমেন্ট করছে, তার কারণে তাকে ভিসা দেয়নি। বলছে যে ও হচ্ছে উগ্রবাদী, চায়নাতে যে সম্প্রীতি নষ্ট করবে। আচ্ছা, অনেক কথা বললাম, আমরা একটু সোশ্যাল মিডিয়া ইউজেস এ হচ্ছে কেয়ারফুল হবো, এটাই আমার কথা সামারি ছিল। আর কাউকে কিছু বলার আগে নিজেরও তো করতে, আমি নিজেও চেষ্টা করতেছি, নট লাইক আমি সারাক্ষণই পারছি তা না, বাট চেষ্টা করছি। আর যেহেতু আপনারা সায়েন্সের স্টুডেন্ট, আমি জানি আপনাদের বাইরে যাওয়ার ব্যাপারে একটা ইন্টারেস্ট থাকে, তো বাইরে যেতে হলে অবশ্যই একটু সোশ্যাল মিডিয়াটা ব্যবহারে কেয়ারফুল হতে হবে, কারণ এখন বাইরে যাওয়াটাও ডিফিকাল্ট। প্লাস হচ্ছে আপনার একটা সিম্পল একটা পোস্ট হয়তো আপনি দিয়েছেন বা শেয়ার করেছেন, এগুলো নিয়ে মানে এটার কারণে যদি আপনার একটা স্বপ্ন ভঙ্গ হয়, আসলে তো ভালো লাগবে না, কষ্ট লাগবে। তো আমি চাই না আপনাদের আসলে ওটা হোক। আচ্ছা, আমরা আজকে চলে যাবো চ্যাপ্টার 3-তে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এবং এটা থেকে মোটামুটি আমাদের 2টা ব্রড কোশ্চেন আসবে। আমি বলেই দিই ব্রড কোশ্চেন গুলো কোথা থেকে হবে। ইদার ডিমান্ড এন্ড সাপ্লাই থেকে একটা ব্রড কোশ্চেন আসে, যেটা হচ্ছে ডিমান্ড কি সাপ্লাই কি, বা বিভিন্ন কারণে শিফটিং হবে, এটা রিজন গুলো আমি দেখাবো এটা নিয়ে। অথবা আর একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম নিয়ে, ডিমান্ড সাপ্লাই যে ব্যালেন্সিং পয়েন্ট, দ্যাটস কল্ড ইকুইলিব্রিয়াম। So why, what is equilibrium? What's the equilibrium quantity demand? How can we reach the equilibrium quantity and demand? এরকম টাইপস এর কিছু কোশ্চেনও আমাদের আসতে পারে। এই হচ্ছে গিয়ে মোটামুটি এখানে জায়গা। এবং আমি আপনাদের মানডেতে একটা এক্সট্রা ক্লাস আরেকটা নিতে হবে, আদারওয়াইজ আমাদের সিলেবাস শেষ হবে না। তো মানডে থেকে আপনারা ইন পার্সন আসতে পারবেন ইউনিভার্সিটি। তো আমাদের তো ক্লাস থাকে না ম্যাম। আচ্ছা, ম্যাম তাহলে আমাদের মানডে, ক্লাস থাকে না ম্যাম। ঠিক আছে, মানডে ম্যাম তাহলে একটা ক্লাস নেই। টাইম হচ্ছে কনফার্ম রাখেন, এটা এই টাইমই হবে, সেটা হচ্ছে 8:30 থেকে 9টা। 8:30 থেকে নিলে এটা যা শেষ হবে হচ্ছে 9:40-এ। 8:30 থেকে 9:40 পর্যন্ত আমাদের একটা ক্লাস হবে, হ্যাঁ। সকালেই হবে, কারণ ওই দিন আমাদের আবার ইন্টার্নশিপ ডিফেন্স আছে বিজনেসের, আর তারা হয়তো বুঝে না, তাদের যেটা থিসিস আমাদের ওটা ইন্টার্নশিপ ওই ডিফেন্সের বোর্ড ওই দিন। এরপরে আমি আর ফ্রি থাকবো না, আমার বোর্ডে আমি চলে যাব, কাজ থাকবে। সো ওটা হচ্ছে হবে। ওকে ফাইন, সো আমরা চলে যাই, আমরা ডিমান্ড সাপ্লাই চ্যাপ্টারটা পড়বো। এই চ্যাপ্টারে কি কি পড়বো, এই চ্যাপ্টারে আমরা পড়বো যে ডিমান্ড কি, সাপ্লাই কি। তারপরে হচ্ছে গিয়ে আমি একটু দ্রুত যাচ্ছি, ডিমান্ড কি, সাপ্লাই কি। তারপরে হচ্ছে দেখবো যে ডিমান্ড কখন শিফট করবে, অর্থাৎ ইনক্রিজ কখন হবে, ডিক্রিজ কখন হবে, কিছু রিজন থাকবে যেখানে ইনক্রিজ ডিক্রিজ গুলো করবে, এটা দেখবো। তারপরে হচ্ছে গিয়ে আমরা এই যে মুভমেন্ট গুলো দেখবো, ডিমান্ড কার্ভে যে অ্যালং এ ডিমান্ড মানে অ্যালং এ কার্ভ মুভমেন্ট হলে কি হবে, বা আপওয়ার্ড ইনক্রিজ বা ডাউনওয়ার্ড ইনক্রিজ হলে কি হবে, সেটা দেখবো। দেন আমরা সাপ্লাই চলে যাব, তারপরে বলবো যে হোয়াট ইজ সাপ্লাই। দেন একইভাবে হোয়াট ইজ সাপ্লাই কার্ভ, ল অফ সাপ্লাই, চেঞ্জ ইন সাপ্লাই, এগুলো দেখবো। এটাকে দেখবো, দেখে টেখে আমরা দেখবো যে মার্কেট ইকুইলিব্রিয়াম কি, যে যেখানে হচ্ছে গিয়ে আমরা ডিমান্ড এবং সাপ্লাইটাকে একই পয়েন্ট রিচ করতে পারবো, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম। তারপর আমরা একটা ব্যালেন্স, আমরা একটা টেবিলের মতো দেখবো, যেখান থেকে আমরা চাইলেই একটা সময় আমরা বুঝতেই পারবো যে কোথায় হচ্ছে গিয়ে কোন পয়েন্ট থেকে ইকুইলিব্রিয়ামটাকে বের করা যায়। এটা শিখবো। এটা মোটামুটি এই হচ্ছে গিয়ে আমাদের এই চ্যাপ্টারের পড়ার বিষয়। তো মোটামুটি যদি মাথায় রাখেন 3টা টপিক পড়লেই হবে, ডিমান্ড কি, ডিমান্ডের চেঞ্জেস এর রিজন গুলো,
দেন একইভাবে সাপ্লাই কি, সাপ্লাই চেঞ্জেস এর রেজাল্ট। এগুলো যদি আমরা মোটামুটি জানি তাহলেই হচ্ছে এই চ্যাপ্টারটা আমাদের পড়া হয়ে যাবে। এই হলো গিয়ে বিষয়। আমরা লাস্ট ক্লাসে অলরেডি ডিমান্ড সম্পর্কে পড়ে ফেলছিলাম, মনে আছে কিনা যে আমরা ডিমান্ড কি বলেছিলাম? ডিমান্ড বলেছিলাম যে ডিমান্ড হচ্ছে গিয়ে যে when you have the willingness and ability to buy a product। হ্যাঁ, এখানে আরো একটু ডিটেল লিখেছে। কি বলেছে যে বলেছে, আচ্ছা আমি এটার জন্য একটা স্লাইডও শেয়ার করেছি, আপনি গুগল ক্লাসরুমে অলরেডি স্লাইড পাবেন। আর আমি যে পিডিএফ শেয়ার করেছি, পিডিএফটা কি ওপেন হয় আপনাদের টিমসে? পার্কিনের বইটা যে শেয়ার করেছি, বইটা কি ওপেন হয়? কেউ কি ওপেন করে দেখেছেন বইটা? ওপেন হয়। ওখানে দেখবেন যে দুইটা বই দেওয়া আছে এখন। পার্কিনের বইটার সাথেও ম্যানকিউর একটা বই শেয়ার করেছি। ম্যানকিউ এর বইটা হচ্ছে কি, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, পিপিএফ কার্ভটার জন্য। আমরা লাস্ট ক্লাসে পিপিএফ পড়লাম, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। তো ওই কার্ভটার জন্য আমাদের হচ্ছে গিয়ে আপনার ইয়াটা, ওই যে ওটাকে কি বলে যে স্লাইডটা, মানে ম্যানকিউ এর বইটা, ওটা হচ্ছে চ্যাপ্টার 2 থেকে পড়বেন। পেজ নাম্বার তো যে লাস্ট ক্লাসে বলেই দিচ্ছিলাম, পেজ চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 2 এর তারা হচ্ছেন গিয়ে, যদি কিচ্ছু মনে না রাখে তাহলে মনে রাখবেন যে ফিগার 2 যেটা, সেটাই হচ্ছে গিয়ে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার এর ছবিটা ছিল। আর স্লাইডও এটা আমি শেয়ার করেছি, ওটা দেখবেন যে ওটা স্লাইড যে থিঙ্কিং লাইক অ্যান ইকোনমিস্ট, ওটা শেষের দিকে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার এর স্লাইডের অংশটা আছে। ডিমান্ড সাপ্লাই অলরেডি স্লাইড দিয়ে দিয়েছে, যাতে তারা যারা আর্লি একটু বেশি পড়তে পছন্দ করেন তারা অলরেডি এটা আপনারা স্টাডি করতে পারবেন। তো চলে যাই, ডিমান্ড কি রেখেছিলাম, যে ডিমান্ড এখানে একটু আরো একটু স্প্লিটেড করে বলেছে যে আপনি এটাকে চাচ্ছেন, ইউ ওয়ান্ট ইট, ইউ এফোর্ড ইট, এন্ড ইউ আর প্ল্যানিং টু বাই ইট। মানে ইউ হ্যাভ দ্য উইলিংনেস, মানে আপনার ইচ্ছা আছে যে আপনি এটা চান। হ্যাঁ, এবং এই যে প্ল্যান টু বাই ইট একই জিনিস, ইউ হ্যাভ দ্য উইলিংনেস মানে আপনার মনে হলে এটা দরকার এবং আপনি এটা কেনার কথা চিন্তা করলেন। এন্ড অ্যাবিলিটি টু বাই ফর দ্য প্রোডাক্ট, মানে ইউ ক্যান এফোর্ড দ্যাট, আপনার কাছে ওটা কেনার মতো এনাফ টাকা আছে, তখনই আপনাকে ওটা আমরা ডিমান্ড বলছিলাম। তারপরে তো আমরা ওটা দেখেছিলাম যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসে হচ্ছে গিয়ে কিনতে চাই, তখন হচ্ছে গিয়ে এই যে অ্যামাউন্টের গুডস এন্ড সার্ভিসেস আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসে কিনতে চাই, সেটাকে আমরা বলছি ডিমান্ড। এবার আসেন, আমি লাস্ট ক্লাসে ছবিটা এঁকেছিলাম, আমি তারপরে এখন একটা আঁকবো, খুব ফাস্ট একটা ছবি আঁকবো এখানে। যদিও আমাদের ইয়া পেজ নাই। আচ্ছা আমি একটু স্লাইডটা শেয়ার করি, তাহলে আমার ওখানে আঁকতে সুবিধা হবে। তো আমি এখন একটু স্লাইড শেয়ার করছি, আমি আবার একটু ছবি আঁকবো যাতে আমার ল অফ ডিমান্ডটা আমি বুঝাইতে পারি। তো সবাই তো দেখতে পাচ্ছেন মনে হয় না? মার্কেট টার্গেট এখন আমরা যাবো না, যেহেতু মার্কেটটা আমরা হচ্ছে মিডের পরে পড়বো, এই জন্য মার্কেট নিয়ে এখন আপাতত আলোচনা করছি না। আমি কি করলাম, আমি একটা এক্স এক্সিস নিলাম এবং আমি কি করলাম, আমি একটা ওয়াই এক্সিস নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যেটা করলাম, আমি একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ নিলাম। আবারও বলছি ডাউনওয়ার্ড বলছি, আমরা হয়তো জানি অলরেডি যে যে গ্রাফগুলো নিচের দিকে যায় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। এরকম একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ নিলাম, দেন সেখান থেকে আমরা হচ্ছে কি তিনটা র্যান্ডম পয়েন্ট নিয়ে নিচ্ছি, তিনটা র্যান্ডম পয়েন্ট থেকে তিনটা র্যান্ডম প্রাইস এন্ড কোয়ান্টিটি নিয়ে নিলাম, প্রাইস এন্ড কোয়ান্টিটি নিয়ে নিচ্ছি। ছবিটা একটু আঁকেন আমার সাথে সবাই, হ্যাঁ? লাস্ট ক্লাসে কতটুকু এঁকেছিলেন, একদম শেষের দিকে করাচ্ছিলাম, হয়তো অনেকেই করেন নাই। তো আমি এক্স এক্সিসে, ওয়াই এক্সিসে এখানে দেখাচ্ছি হচ্ছে প্রাইস, আর এক্স এক্সিসে দেখাচ্ছি হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড। কোয়ান্টিটি ডিমান্ড দেখাচ্ছি আমি আমার মতো করে র্যান্ডম কিছু, এটা একদমই র্যান্ডম নিচ্ছে, আবারও বলছি আপনি আপনার ইচ্ছা মতো নেবেন। এবং এটা ফ্রি হ্যান্ডে যেহেতু আঁকা, এটাকে মানে এক্স্যাক্টলি যে অ্যামাউন্ট গুলো মিলতে হবে এরকম কোনো বিষয় এখানে নাই, এখানে এক্সাক্ট অ্যামাউন্ট না মিললেও হবে। আমি আমার ইচ্ছা মতো কয়েকটা প্রাইস নিলাম, জাস্ট অ্যামাউন্টটা লিখছি, দেন এই পয়েন্ট গুলোরও নাম দিয়েছিলাম। তো আমি পয়েন্ট গুলোর নাম দিলাম, প্রথম পয়েন্টের নাম দিলাম এ, পরেরটার নাম দিলাম বি, তারপর নামটা দিলাম সি, এবং এই কার্ভটার নাম দিয়েছি, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ, নামও দিয়ে দিয়েছে। আচ্ছা, তো এখানে আমরা কি দেখছিলাম, আমরা দেখছিলাম যে at higher price, like when the price is 70 taka, our quantity demand is only 25. Then price falls to 70 to 30 taka, then our quantity demand has become 60 unit. And when price become more lower, like 10 taka,
then our quantity also increases, it becomes 90 units. তো আমরা কি দেখতে পাচ্ছিলাম, প্রাইস যখন কমছে, when the price falls our demand increases, বা উল্টো যদি যাই, when price increases, দাম যখন বাড়ছিল, উল্টো আমার ডিমান্ড কমে যাচ্ছিল। তো বিষয়টা আসলে এরকম যে ডিমান্ডটা কি, ডিমান্ডটা হচ্ছে এরকম, ইউজুয়ালি আপনি নিজেকে আস্ক করেন অ্যাজ এ রেশনাল পিপল, আপনার কাছে এরকমই মনে হবে যে রেশনাল পিপল কারা, আমরা মনে হয় একটু আইডিয়া দিয়েছিলাম যে যে সবসময় সঠিক সিদ্ধান্তটা নেয় তাকে আমরা রেশনাল পিপল বলি, এইভাবে বলি যে হু সিস্টেমেটিক্যালি অ্যান্ড পারপাসফুলি টেক দ্য বেস্ট ডিসিশন ফর হিম, বা অতটুকু না বুঝলে জাস্ট মনে রাখবেন পারপাসফুলি we are taking the best decision for ourselves. They are the rational people. So এই rational people দের মধ্যে যেটা হয় যে এটা আমরা সবার মধ্যেই কমন, যে আমরা দাম যখন কমে তখন কিন্তু আমরা মানে দাম যখন কমে তখন হচ্ছে কি আমরা বেশি কিনি না। এই যে দাম যখন আমার বাড়ছে, আমার 10 থেকে 70-তে হলো, তখন কিন্তু আমরা আমার ডিমান্ড কমায় 90 থেকে 25-এ চলো, অর্থাৎ দাম বাড়লে আমরা আমার ডিমান্ড কমাই দিই, দাম কমলে আমরা আমাদের ডিমান্ড আবার বাড়াই দিই। তো এই রিলেশনশিপটাকে আমরা দেখাই, যেটা এটা একটা রিলেশনশিপ, কারণ আমরা ডিমান্ড কার্ভ আঁকলেই এই রিলেশনশিপটাই দেখতে পাই, সেটাকে আমরা বলছি হচ্ছে ল অফ ডিমান্ড। এই ল অফ ডিমান্ড কি বলছে, বলছে যে ইফ আদার থিংস রিমেইনিং সেম, এটা বইয়ে আছে তো আর লিখতে বললাম না, এটা পেজ নাম্বার হচ্ছে 57-এ আছে, তো ওখানে পেয়ে যাবেন চ্যাপ্টার 3। সো যেটা বলছে যে ইফ আদার থিংস রিমেইনিং সেম, কিছু বিষয়কে আমরা এখানে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, কি বিষয়গুলো সেটা নিয়েও আমি একটু পরে কথা বলবো। তো কিছু বিষয়কে যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই তখন কি হয়, দ্য হায়ার দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট দ্য স্মলার দ্য কোয়ান্টিটি ডিমান্ড, এই যে দেখেন ওই কথাই বললাম। বা আমি যদি একটু সিম্পলি বলতে চাই তো বলতে পারি when the price increases demand decreases for that product, দাম বাড়লে ডিমান্ড কমে। উল্টা যদি বলতে চান যে না, আমি উল্টা বলবো, যেমন এখানে দুটোই বলেছে when lower the price of a product the greater the quantity of demand, মানে যখন দাম কমছে আমার ডিমান্ড বাড়ছে। আর আপনি কোন পোর্শনটাকে ফলো আপ করে বলবেন, ইটস আপ টু ইউ, জাস্ট একটা জিনিস মাথায় রাখুন, দাম বাড়লে আমার ডিমান্ড কমে অথবা দাম কমলে আমার ডিমান্ড বাড়ে, এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এখন আসেন, সেটাই কিন্তু আমার ডিমান্ড কার্ভও দেখালো, আমি তো ছবি মুছে গেছে, আমি এখান থেকেই দেখাচ্ছি। সো এই জিনিসটাই কিন্তু আমার ডিমান্ড কার্ভও একই জিনিসটাই দেখালো, এর পরের পেজে আমরা ডিমান্ড কার্ভের ছবি দেখবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে when আমরা একদম র্যান্ডম একটা পয়েন্ট দিচ্ছি, যেমন ই পয়েন্টে যখন আমি দেখতে পাচ্ছি প্রাইস ইজ রিয়েলি হাই লাইক $2.5 আর কোয়ান্টিটি ডিমান্ড ইজ only 5, but when the price has become only 50 cent our quantity demand has become 23 million। তো দাম কিন্তু কমলে আমার ডিমান্ড হচ্ছে বাড়ছে, আবার দাম বাড়লে ডিমান্ড কমে যাচ্ছে, এই ঘটনাটাই কিন্তু ঘটছে। তো এটার ঘটনাটার রিজনটা কি? আচ্ছা, তার আগে তারা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট এই জিনিসটা খুব ভালো মতো বুঝছেন, তারপর এইটা আমরা এক্সপ্লেনও করে আসছিলাম। তারপরে দেখি এই কার্ভটা নিচের দিকে গিয়েছে, তাহলে নিচের দিকে যাওয়া কার্ভটাকে আমরা কি নাম দিয়েছিলাম? ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, অর্থাৎ ইট হ্যাজ আ নেগেটিভ রিলেশনশিপ উইথ দ্য ভ্যারিয়েবল অফ ওয়াই এক্সিস। বা এত যদি নাও মনে থাকে, মনে রাখবেন এটা এটা সায়েন্সের সবকিছুতেই এরকমই হয়, ফিগার গুলোতে, যে যখনই দেখবেন একটা কার্ভ নিচের দিকে যাচ্ছে মনে রাখতে হবে যে ওর সম্পর্কটা ওয়াই এক্সিস এ যে ভ্যারিয়েবল থাকবে দে উইল হ্যাভ ইনভার্স রিলেশনশিপ, মানে একটা বাড়লে আর একটা কমবে। তো আমার ডিমান্ড কার্ভও কিন্তু এটাই দেখা, সো এই ডিমান্ড কার্ভ যেহেতু এটা দেখাচ্ছে, এই কারণে কিন্তু ডিমান্ড কার্ভ থেকে আমরা ল অফ ডিমান্ডে আসলাম। তো এটা কিন্তু মেমোরাইজ করার কিছু নেই, জাস্ট সিম্পলি বলবেন ল অফ ডিমান্ড মিনস কিছু বিষয়কে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, সো এটাই বলছি when other things remaining same if price increases demand decreases, এইভাবে আমি এটাকে বলবো। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ম্যাডাম এখানে যেহেতু ছবি আঁকলেন আপনি এবং ক্লাসও আমি ছবিটা এঁকেছিলাম, ডিমান্ড কার্ভ বোঝানোর সময় ডিমান্ড বোঝানোর জন্য ছবি এঁকেছিলাম, আমাকে কি ছবি আঁকতে হবে কিনা? আমি না বলেও এটা একটু আজকে মাথায় সেট করে নেন, দেখবেন যে কোনো টপিকের জন্য যদি আমি ছবি আঁকি, যেমন পিপিএফ এর জন্য আমি ছবি এঁকেছি, ডিমান্ডের জন্য ছবি আঁকবো, সাপ্লাইয়ের জন্য ছবি আঁকবো, কোনো টপিকের জন্য যদি আমি ছবি আঁকি কাইন্ডলি ওই টপিক থেকে প্রশ্ন আসলেই ছবি এঁকে ফেলবেন। সো আমি ডিমান্ড থেকে যেহেতু ছবি এঁকেছি, ডিমান্ড কার্ভ আসলেই ছবি আঁকবেন, তারপরে হচ্ছে পিপিএফ আসলেই ছবি আঁকবেন, সাপ্লাই আসলে ছবি আঁকবেন, এটুকু রিকোয়েস্ট এটা। এরপরে আসেন, এই ছবিটা আমি আঁকবো তার আগে একটু দেখেন আপনার মনে হতে পারে যে এই যে দেখেন ডিমান্ড কার্ভটা রাইট ওয়ার্ডে মানে বাম সাইডে একটা গিয়েছে, সেম প্রাইসে কিন্তু ডিমান্ড বাড়ছে, এরকম একটা ঘটনা এটা ঘটছে। আবার আমার দেখবো যে সেম প্রাইসে আমার হচ্ছে গিয়ে ডিমান্ডটা হচ্ছে গিয়ে কি বলবো, যে সেম প্রাইসে আমার ডিমান্ডটা কমতেও পারে।
তো ডিমান্ড বাড়বে না কমবে এটা বোঝার আগে আমরা আবার একটা ছবি আঁকি, তো যেখানে আমরা ওই আগের স্লাইডটাতে এভাবে ব্যাক করব। তো আমরা আগের স্লাইডে আবারও একটু প্লেন একটা জায়গা নিলাম এবং সেখানে আবারও আমি এক্স এক্সিস একটা নিচ্ছি এবং একটা হচ্ছে কি ওয়াই এক্সিস নিয়ে নিচ্ছি। ওকে, দেন আমরা কি করছি যে আমরা ডাউনওয়ার্ড স্লোপিং কয়েকটা কার্ভ হচ্ছে গিয়ে প্যারালালি কয়েকটা কার্ভ নিয়ে নিলাম, লাইক এটাকে নিলাম একটা, লেফট সাইডে আর একটা নিলাম, রাইট সাইডে আর একটা নিব। আমি এগুলোর নাম বা ইন্ডিকেশনটা পরে করবো, আগে ইনফরমেশন গুলো দেখিয়ে নিই। এরপরে আমি ইচ্ছা করে একটা গ্রিন কালার ইউজ করছি যাতে আমরা চেঞ্জেসটা ভালোভাবে বুঝি। তো আমি এরপরে কি করলাম, গ্রিন না, আমি একটা ব্রাউন কালার নিলাম। ব্রাউন কালার দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট প্রাইস নিলাম, দেখলাম যে এটা কিন্তু তিনটা ডিমান্ড কার্ভকে তিনটা ডিফারেন্ট পয়েন্টে পাস করে যাচ্ছে। আমি এই জায়গাটাতে এই যে একটু ইন্ডিকেশন করে দিই তাহলে আমাদের সুবিধা হবে। তো আমি এখন শর্টকাটে যাচ্ছি। সো কিউ দিয়ে আমি কোয়ান্টিটি বুঝাচ্ছি, পি দিয়ে আমি হচ্ছে প্রাইস বুঝাচ্ছি, এগুলো এত ডিটেলে যাচ্ছে না। জিরো এটা যেহেতু অরিজিন, আমি প্রথম ডিমান্ড কার্ভটাকে D1 দিয়ে মেনশন করছি। এখানে ওয়ানটা একটু নিচে হবে, আপনারা যেভাবে লেখেন এই যে D1 2 D1 D2 D3 এভাবে। দেন D2 নিলাম আর থার্ড কার্ভটার নাম দিলাম হচ্ছে গিয়ে D3। ছবিটা আঁকবেন আমার সাথে সবাই, ছবিটা আঁকতে বলছি। আচ্ছা, এই D1 কে যে পয়েন্টে পাস করে গেল প্রাইসিং, আচ্ছা প্রাইসটাও লিখে ধরেন এটা প্রাইস হচ্ছে সাপোজ 50 টাকা। তো এই প্রাইসটা যেকে পাস করে যাচ্ছে আমি এটাকে হচ্ছে 50 টাকা প্রাইসটা যে পাস করে যাচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট, আমি D1 যে পয়েন্টে পাস করলো ওটাকে এ পয়েন্ট দিয়ে দেখালাম, D2 তে যে পয়েন্ট পাস করলো সেটা বি দিয়ে, আর D3 তে যে পয়েন্টে পাস করলো এটাকে সি দিয়ে দেখালাম। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে কি এই D1 D2 এবং D3 থেকে কোয়ান্টিটিটা বের করে নেবো। তো যে পয়েন্টে পাস করে গেল ফ্রম দ্যাট পাসিং পয়েন্ট আমরা আমাদের কোয়ান্টিটিটা বের করে নেব। সবাই এই ছবিটা মাস্ট রাখবেন, কারণ আদারওয়াইজ এটা পরীক্ষায় আসলে কোনোভাবেই এটা তখন আর মানে গোলমেল লেগে যাবে, পারবেন না। আমি কোয়ান্টিটিটা বের করে নিলাম। কোয়ান্টিটিটা বের করে নেওয়ার পরে আমি আমার ইচ্ছা মতো র্যান্ডম কিছু ভ্যালু মানে কোয়ান্টিটি এখানে বসে ধরে নিলাম, ধরার সুবিধার্থে। এখানে এই কোয়ান্টিটিটা নিলাম 70, এই কোয়ান্টিটিটা নিলাম হচ্ছে গিয়ে 300, আর এই পরের কোয়ান্টিটিটা নিলাম হচ্ছে গিয়ে 700। ইচ্ছা করে এরকম একটা কোয়ান্টিটি নিলাম। এখন খেয়াল করেন যে আমি যদি কথার কথা আমি যদি আপনার এ থেকে বি পয়েন্টে যাচ্ছি, বা অত না বুঝি D1 থেকে D2 কার্ভে যাচ্ছি, D1 থেকে D2 কার্ভে যাচ্ছি, দেখেন সেম পয়েন্টে আমি দেখতে পাচ্ছি আমার প্রাইসটা বেড়ে কত হচ্ছে। সেম পয়েন্টে আমার মানে সেম প্রাইসে, লাইক আমার 50 টাকা প্রাইস কিন্তু ঠিকই আছে, কিন্তু 50 টাকা প্রাইসে আমরা এখন কি পাচ্ছি, 50 টাকা প্রাইসে আমি দেখতে পাচ্ছি যে আমার কোয়ান্টিটি কিন্তু 70 থেকে বেড়ে 30 হয়ে যাচ্ছে। বা একইভাবে 50 ধরেন যে D1 থেকে আমি D3 তে যাচ্ছি, D1 থেকে একদম D3 তে চলে যাচ্ছি, সেখানেও দেখা যায় যে 50 টাকা প্রাইসে আমার কোয়ান্টিটিটা 70 থেকে বেড়ে 700 এ চলে যায়, 10 গুণ বেড়ে যাচ্ছে। তো বিষয়টা আসলে কি, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে ডিমান্ড হচ্ছে গিয়ে মানে এখানে আমার কিন্তু প্রাইস সেম, আমরা কি জানছিলাম একটু আগে যে আমার দাম বাড়লে আমার ডিমান্ড কমে না, এরকম জানছিলাম না? দাম বাড়লে কি ডিমান্ড বাড়ে, তাই না? এরকম নাকি উল্টো বলছি? দাম দাম বাড়লে দাম ডিমান্ড কমে। বাড়লে দাম ডিমান্ড বাড়লে কমে। ডিমান্ড কমে, এক্স্যাক্টলি। তো দাম বাড়লে ডিমান্ড কমে। তো আমার এখানে কিন্তু ডিমান্ড বাড়ছে। হুম, তাহলে ডিমান্ড যেহেতু বাড়ছে তার মানে আমার দাম কমার কথা। এখন দেখেন দাম কিন্তু এখানে কমে নাই, দাম কিন্তু একই আছে, কিন্তু দাম একই দামে D1 থেকে D3 তে গেলে আমার ডিমান্ড অনেক বেড়ে যাচ্ছে। আবার D1 থেকে D2 তে গেলেও ডিমান্ড এই 700 থেকে 300 তে হয়ে যাচ্ছে। বিষয়টা আসলে ঘটছে কি, ঘটছে হচ্ছে এখানে আমার দামটা সেম কনস্ট্যান্ট, বাট পুরো ডিমান্ড কার্ভটাকে যদি আমি বডিলি শিফট করি, লাইক D1 থেকে D2 তে যাচ্ছি বা D1 থেকে D3 তে যাচ্ছি, আমার ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। দেয়ার আর সাম রিজন বিহাইন্ড দ্যাট, আমরা এই রিজন গুলোই বের করব। এবার আপনি বললেন ম্যাডাম আগে কেন করেন নাই? এই আগে এই রিজন গুলোকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম, ওই জন্যই আমরা বলছিলাম যে ইফ আদার থিংস রিমেইনিং সেম, কিছু বিষয়কে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছি। ওই বিষয়গুলোকে কনস্ট্যান্ট বললে তখন দামের সাথে সম্পর্ক আছে, যে দাম বাড়লে আমরা কম ডিমান্ড করি, আবার দাম কমলে আমরা বেশি ডিমান্ড করি। এই কিন্তু যদি বিষয়গুলোকে নিয়ে এসে তখন এই যে সেম প্রাইসও দেখা যেতে পারে তার ডিমান্ড বাড়তে পারে, আবার সেম প্রাইসও দেখা যেতে পারে ডিমান্ড কমতে পারে।
আচ্ছা, তো এখন বাড়া কমার বিষয়টা একটু বুঝি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডান দিকে যদি যাচ্ছি তাহলে কিন্তু সেম প্রাইসে ডিমান্ড বাড়ছে। সো ইয়েস, এক্স্যাক্টলি, যখন আমরা ডান সাইডে যাব, মানে যে কোনো ডিমান্ড কার্ভের ডান দিকে যখন যাব, যেটাকে আমরা বলি আপওয়ার্ডে আমরা মুভ করব, তখন আমরা বুঝবো যে দেয়ার ইজ এ ইনক্রিজ, there is a increase in demand curve, অর্থাৎ এখানে ডিমান্ডটা ইনক্রিজ করছে। তাহলে অপোজিটটা হবে এরকম, যে যখন আমরা ইনওয়ার্ডে যাব, অর্থাৎ ডি থ্রি থেকে D2 বা D3 থেকে D1 এরকম ইনওয়ার্ডের দিকে যাব, তখন আমরা বুঝবো যে দেয়ার ইজ এ ডিক্রিজ, মানে কমে যাচ্ছে, দেয়ার ইজ এ ডিক্রিজ ইন ডিমান্ড কার্ভ, ডিমান্ড কার্ভটা কমছে। তো ইনক্রিজটা কখন, যে যখন আমরা ডান দিকে যাব সেম প্রাইসে আমার ডিমান্ড বাড়বে, আবার যখন আমি বাম দিকে যাব সেম প্রাইসে আমার ডিমান্ডটা কমে যাবে। আপনি বললেন ম্যাডাম এটা কি উল্টা পুল্টা বুঝাচ্ছেন? আমি উল্টা পুল্টা বুঝাচ্ছি না, এটা এখন বইয়েও দেখাবো, বইয়েও একই জিনিসটাই দেখিয়েছে। তো খেয়াল করে দেখেন, এখানে আলাদা আলাদা করে ছবিটা এঁকেছে, আমি ছবিটা একসাথে এঁকেছি। এখানে জাস্ট ও দেখাচ্ছে যে দেখেন এখন ডান দিকে যাচ্ছে না, বা তো যদি মনে না রাখতে পারেন মনে রাখবেন যে আপনার ডান হাত যেই দিকে, তো একটা পয়েন্ট থেকে যদি ডান সাইডে যাচ্ছি, তখন আমরা সেখানে দের ইজ এ ইনক্রিজ ইন ডিমান্ড। আপনি বললেন ম্যাডাম ডিক্রিজ তো নাই, ডিক্রিজ আছে, ডিক্রিজটা কালার কথা ছবিটা। হারকিন আবার খুব ডিটেল, মানে অল্প অল্প করে আলোচনা করে। আচ্ছা, ইনক্রিজ ডিক্রিজটা একসাথে এখানে আছে। তো আবার যখন যখন লেফট সাইডে যখন যাচ্ছে দেয়ার ইজ এ ডিক্রিজ ইন ডিমান্ড। সো আপনি ফিগার 3.3টা দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে যে ইনক্রিজ এন্ড ডিক্রিজটা এখানে আসলে কি হচ্ছে। এখন প্রশ্ন হলো, আর একটা প্রশ্ন করি, এটা আমাকে হচ্ছে গত সেমিস্টার সায়েন্সের একটা স্টুডেন্ট আস্ক করেছে, সেটা বলি। আপনার প্রশ্নটা হলো এরকম যে ম্যাডাম এই যে ধরেন মাঝখানে যে ডিমান্ড কার্ভ, এই একটা ডিমান্ড কার্ভই আমরা এখানে মেনশন করছি। তো ধরেন এই B1 যে ডিমান্ড কার্ভ, যেটা এই ডিমান্ড কার্ভে আমি যদি ওপরের দিকে যাই, ধরেন আমি ওপরে এই যে এখানে একটা পয়েন্ট মেন করলাম, আবার নিচে একটা পয়েন্ট মেন করলাম। এখন দেখেন ওপরের পয়েন্ট যখন মেন করছে, কোশ্চেনটা বুঝে না, আমার কোশ্চেনটা খুব সুন্দর ছিল, যেন আমি এটা অ্যান্সার আমি সব ক্লাসে দিই। ওপরের দিকে যদি পয়েন্ট নেই, এই পয়েন্ট থেকে কোয়ান্টিটি নিলে যা হবে, নিচের পয়েন্টের থেকে কিন্তু কোয়ান্টিটি নিলে তার থেকে বেশি হচ্ছে। তাহলে এই ওপরে আর নিচে যাওয়াটাকে কি বোঝায়? তো হ্যাঁ, এটাও মনে রাখতে হবে, এটা একটা সুন্দর কোশ্চেন ছিল, তো এটাই বলি আর এটা মনে আছে। এটা হচ্ছে যদি কোনো কারণে দেখেন যে একটাই ডিমান্ড কার্ভ আছে, কিন্তু আমার ডিমান্ডটা উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ এরকম উপরের দিকে যাচ্ছে, তখন বুঝবো উপরে একটা পয়েন্ট নিচ্ছি। মনে রাখতে হবে উপরের দিকে গেলে ডিমান্ড কমে, নিচের দিকে গেলে ডিমান্ড বাড়ে। তো যেমন এই যে D2 ডিমান্ড কার্ভে উপরের দিকে গেলে আমি খুব অল্প ডিমান্ড পাবো, যেমন উপর থেকে আমি একটা পয়েন্ট নিচ্ছি, সেখানে আমি ডিমান্ড খুব অল্প পাবো। বাট নিচের দিকে যদি একটা পয়েন্ট নেই, সেখান থেকে আমি বেশ অনেকটুকু ডিমান্ড পাবো, ডিমান্ডটা অনেক বেশি পাবো। এই হচ্ছে মোটামুটি বিষয়গুলো। তো এখন আসেন যে ডিমান্ড, সেম প্রাইসে ডিমান্ড বাড়লো কমলো, এটা তো খুব পিকুলিয়ার একটা বিষয় হলো। তো কেন সেম প্রাইসে ডিমান্ড বাড়বে কমবে, সেটার রিজন গুলো একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, তার আগে একটু টিপস এন্ড ট্রিক্স দিয়ে দিই, মনে রাখা সহজ উপায়। পারকিন সাহেব এই কাজগুলো খুব করেন, যেটা স্টুডেন্টদের জন্য খুবই সুইটেবল হয়। উনি প্রত্যেকটা ফিগার বর্ণনা দেওয়ার পরে ওটা নিচে সে একটা ছোট্ট করে একটা প্যাসেজের মতো দিয়ে দেয়। গেল কোথায়, জানো হারাই ফেললাম, এখানেই ছিল। ইনক্রিজ ডিক্রিজের রিজন গুলো এই যে একদম এইখানে দেখেন এইভাবে দিয়ে দিচ্ছে যে ইনক্রিজ কখন হবে, ডিক্রিজ কখন হবে, একদম পাশাপাশি ছোট্ট করে এইভাবে সে লিখে দিবে। তো এই জন্যই মনে রাখতে হবে যে আপনার যদি কিছু মনেও না থাকে, একদম যদি ভুলে যান, তখন এখানে আবার সুন্দর করে এখানে লিখে থাকবে। সো দেয়ার আর সাম রিজন, এই যে রিজন গুলো এগুলো যেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে আপনি দেখবেন যে আপনার সেম প্রাইসে ডিমান্ড বাড়বে, সেম প্রাইসে আপনি ডিমান্ড কমাই দিবেন। আচ্ছা, এক জাস্ট 10টা সেকেন্ড একটু অ্যালাউ করেন আমাকে। আজকের পড়াটা মজার না? আজকে যে এই জন্য আমি বলছিলাম যে নেক্সট ক্লাসটা, আজকে ক্লাসটা ইন পার্সন নিতে পারলে খুব মজা হইতো, ক্লাসটা খুব মজা রাখা হয়েছে। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড থেকে কি অনেক বেশি শব্দ আসছে? না ম্যাম, কোনো শব্দ নাই তো। মানে ফ্যান দিলাম তো আমি এখন, ফ্যানের সাউন্ডটা অনেক জোরে হয়, এটা কি বেশি প্রবলেম না ক্রিয়েট ম্যাম, করছে? ঠিক আছে, নয়েজ না ক্যান্সেল না, করে আপনারটা হচ্ছে। শোনা যাচ্ছে কথা, শুধু আর কিছু শুনছি না। ঠিক আছে। সো আজকের টপিকটা খুব মজার, মানে সবই দেখবেন যে একদম রিলেট করতে পারবেন। তো এটাই বলছিলাম যে এই ক্লাসটা আমার দেখা যায় যে ক্লাসে পড়াইতে খুব ভালো লাগে, টপিক গুলো ডিমান্ড সাপ্লাই। তো আমরা আগে টপিকে যাওয়ার আগে একটু চিন্তা করি। তো ধরেন, একটু নিজের কথা চিন্তা করেন, ধরেন আপনার পকেটে এখন 5,000 টাকা আছে।
5,000 টাকা থাকলে আপনি কিন্তু ওই মানে ভ্যান থেকে কাপড় ম্যাম কিনবেন টাকা না। নেই ম্যাম। আচ্ছা, আপাতত অ্যাজিউম করেন আমার পকেটেও 5,000 টাকা নেই, সত্যি কথা, মাস শেষ পুরো টাকা নেই। তো চিন্তা করে যে আসিফ, জাকারিয়া সবাই চিন্তা করেন, নয়নও চিন্তা করেন যে সামনে ঈদ, আমার পকেটে 5,000 টাকা আছে, তাহলে আমি কি ম্যাম করবো? চিন্তা চিন্তা করলে ম্যাম হতাশ ওদের তো হয়ে যাবো, টাকা আছে, পকেটে জাকারিয়া একদম ভাই তো ফাঁকা। প্রচুর টাকার মালিক। ও নয়নদা হ্যাঁ, তো জাকারিয়া টাকার ভাইরে পরে কিছু শুয়ে দিতে থাকে। বলেন। আসিফ, আমি তোমার কাছে টাকা পাই 500, আমার দিয়ে দিও, আমি খুবই অভাবে আছি। আচ্ছা, আমরা আপাতত ধরে নিলাম যে আমাদেরকে ট্রাম্প টাকা দিবে, হ্যাঁ আমাদের কাছে 5,000 টাকা করে পকেটে আছে, একটু চিন্তা করি। তো ধরেন আমার পকেটে 5,000 টাকা আছে, তো আমাদের পকেটে যদি ধরেন আপনার পকেটে যদি 5,000 টাকা থাকে, আপনি কিন্তু ভ্যান থেকে কাপড় কিনবেন, চিন্তা করবেন 5,000 টাকা আছে, তাহলে অ্যাটলিস্ট আমি একটা ওই যে ভালো মার্কেটে যাই। মার্কেট মানে আমি নর্মাল এই যে ধরেন এলাকায় যে ধরনের কাপড়ের দোকান থাকে ওখানে যাই, ওখান থেকে কিন্তু কাপড় কিনবো। ম্যাম ইলিয়ানের পাঞ্জাবি কিনবো, ড্রিম। আচ্ছা। আচ্ছা, ইলিয়ানের পাঞ্জাবিও কিনাচ্ছি আপনাকে, ডোন্ট ওয়ারি। এখন আপনার পকেটে 5,000 টাকার জায়গায় 5 লাখ টাকা চলে আসবে। এখন কি আপনি মানে ইলিয়ান ছাড়া আর পাঞ্জাবি কিনবেন বলেন? 5 লাখ টাকা আপনার পকেটে আছে। তাহলে তো ম্যাম আমি দুবাই যাবো ম্যাম দেশেই মার্কেট করবো না, দুবাই চলে হ্যাঁ, যাবো। দুবাই হ্যাঁ, চলে যাবো, হ্যাঁ, না এটাই সিঙ্গাপুরে বলতেছি। যাবো ম্যাম। হ্যাঁ, সিঙ্গাপুরে যাবেন, দুবাই যাবেন, মালয়েশিয়া যাবেন, সুন্দর সুন্দর যে ওখান থেকে শপিং করে নিয়ে আসবেন। আচ্ছা, এইবার আসেন 5 লাখ টাকার জায়গায় 5 কোটি টাকা হয়ে গেল আপনার পকেটে। আপনি তো বলবেন আমি এখন ডিজাইনার কালেকশন করব, দুবাইতে যাই বলো এই না ম্যাম, এই দাম। হ্যাঁ, তাহলে বলো। ম্যাম পাঁচ একদম কোটি হইলে তো পুরোপুরি মার্কেটই দুবাই করা শিফট লাগবে না, করে স্ট্রোক যাবো করে ম্যাম। মারা যাবো। বাংলাদেশে আর থাকবো না, তখন দুবাই শিফট করবো ম্যাম, হ্যাঁ, একদম দুবাই ওখানে শিফট যাই করবেন, সেটেল হয়ে ওইটাই যাবো। বলতেছি। দুবাই তো শিফট করবেন, ওখানে যে বলবেন যে আমার যে পাঞ্জাবিটা আমি পরবো এটা ওয়ান পিস মেড কারিগর ডেড, এরকম টাইপের হবে, আর কেউ পরবে না। থাকে না, আমরা দেখি না যে সেলিব্রিটিরা বা মিলিনিয়াররা যে ব্যাগ বা যে ডিজাইনার যে ড্রেস পরে, যেমন কাটটা সেদিন দেখছিলাম যে শাহরুখ খানের জন্য একটা স্পেশাল যে ক্লোথটা মেক করা হয়েছে, ওটা এক পিসি, এটা ওর ছাড়া আর কারোর কাছে নাই, এইরকম হবে। তার মানে এখন দেখেন, ওই নর্মালি আসে ধরেন ইলিয়াম এর পাঞ্জাবির দাম কিন্তু সেম আছে, কিন্তু বা ধরেন বসুন্ধরা সিটিতে যে পাঞ্জাবিটা পাওয়া যায় ওটার দাম কিন্তু সেম আছে, বা আপনার এলাকার যে দোকানে যে পাঞ্জাবিটা পাওয়া যায় ওটার দামও কিন্তু সেম আছে, কিন্তু আপনার যখন ইনকাম বাড়তেছে সেটার সাথে কিন্তু এই ডিমান্ডটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? সেম প্রাইস আপনি ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট ডিমান্ড করতেছেন না, ঘটনাটা বুঝতেছেন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম? যে আমার ইনকাম বাড়লে চিন্তা, আচ্ছা একটা পোশাকের থেকে খাবার নিয়ে বলি, আপনার এখন 5,000 টাকা পকেটে আছে, আপনি বন্ধুদের সাথে টং দোকানে বসে চা খেতে প্রেফার করবেন, খুব বেশি হলে বাসার কাছে একটা কফি শপে যে কফি খাবেন। ম্যাম আরো 5,000 থাকলে তো কাচ্চি খাওয়া যাইবো। আচ্ছা, আপাতত কফি খাওয়া নিয়ে বলি, আসবো আমরা কাচ্চি খাওয়া। কফি, আচ্ছা কাচ্চি খাওয়া নিয়ে বলি, আচ্ছা যান আপনার কাছে 5,000 টাকা পকেটে আছে, আপনি কিন্তু ওই কাঞ্চন বাজারে যে কাচ্চি ভাজি বিরিয়ানি আছে ওখানে যে বিরিয়ানি খান। এবার আসুক আপনার পকেটে 5 লাখ টাকা চলে আসুক, এই কাঞ্চন বাজারে হাজি বিরিয়ানি খাবেন? জীবনও খাবেন না। আপনি চলে যাবেন হচ্ছে গিয়ে কোথায় যাবেন, রেডিসনে যাবেন বা শেরাটনে যাবেন বা ইন্টারকন্টিনেন্টালে যাবেন, ওখানে যে ইচ্ছা মতো কি বলা যায় কাচ্চি খাবেন, বাফেট ওই যে ওটা, তখন ওই টাকাটা কি? আরো আসেন আপনার কাছে ওই যে বললাম 5 কোটি টাকা আসুক, কি বলবেন আমি বাংলাদেশে থাকবো না, আমি দুবাইয়ে যাব, আমার জন্য একজন শেফ স্পেশালি লাইভ কিচেনে বসে ওই যে সল্ট বের মতো সল্ট ছিটাই ছিটাই এরকম করে কাচ্চি বানাবে, আমি ওটা খাবো, আর কেউ খেতে পারবে না। এটাই হবে বিষয়টা। তো বুঝাতে চাচ্ছিলাম যে সেম প্রোডাক্ট লাইক ফুড, এই ফুডটাও দেখেন আপনার যখন ইনকাম বাড়তেছে আপনার কাছে কিন্তু প্রাইস ম্যাটার করে না, তখন আপনার ডিমান্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম কিছু রিজন আছে যেটার কারণে আমরা মোস্ট অফ দ্য কেসেস দেখো দাম ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ওই রিজন গুলো, ওটার কারণে আপনার ডিমান্ড সেম প্রাইসে বাড়তেও পারে, আবার সেম প্রাইসে কমতেও পারে। তো প্রথম রিজনটা কি, প্রাইস অফ দ্য রিলেটেড গুড। আচ্ছা, এইখানে আমি একটু দেখাই যে আমি কেন স্লাইডটা দিয়েছি যাতে আপনাদের পড়তে সুবিধা। দেখবেন যে স্লাইডে খুব সুন্দর করে একটার পর একটা বিষয়গুলোকে দিয়েছে, যেমন ল অফ ডিমান্ড, তারপরে এই যে শিফট ইন ডিমান্ড কার্ভের যে বিষয়গুলো, প্রত্যেকটা রিজন এখানে ছোট ছোট করে লেখা আছে, তা আপনাদের পড়তে খুব সুবিধা হবে। স্লাইড যেহেতু শেয়ার করা আছে, স্লাইডটা দেখে দেখে বইয়ের সাথে মিলাই করে ফেলবে, বইয়ে আবার ডিটেল বর্ণনাটা দেওয়া আছে। তো প্রথমে হচ্ছে কি প্রাইস অফ দ্য রিলেটেড গুডস। মনে রাখতে হবে আমি যদি রিলেটেড গুড এর কথা বলি, যে কোনো প্রোডাক্টের দুই ধরনের রিলেটেড গুড হয়, এখানে যদিও লিখেছে তারপরে আমি একটু লিখছি। একটাকে আমরা বলছি হচ্ছে কি সাবস্টিটিউট,
একটাকে আমরা বলছি সাবস্টিটিউট আর একটাকে আমরা বলছি কমপ্লিমেন্ট। আচ্ছা, এই সাবস্টিটিউট মানে কিন্তু ওই একটার এগেনস্টে আরেকটা আসা, মানে আপনারা সাবস্টিটিউট বলতে কি বুঝেন আমি জানি না। তো ইউজুয়ালি আমরা সাবস্টিটিউট বলতে বুঝি যে মানে একটাকে চেঞ্জ করা আরেকটা নেই, এখানে একটাকে চেঞ্জ করা আরেকটা নেওয়া বোঝাবো না। আবার কমপ্লিমেন্ট বলতে বুঝি যে হচ্ছে ওই রেস্টুরেন্টে খেতে গেলে প্রথমে যে খাবারটা দেয় কমপ্লিমেন্টারি আইটেম, ওটাও না। তো এখানে আসলে আমরা বুঝাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে এখানে সাবস্টিটিউট হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা উই ক্যান মানে দে হ্যাভ সেম লেভেল অফ ইউজেস অর সেম লেভেল অফ ইউটিলিটি, দ্যাট মিনস উই ক্যান ইউজ ইট ওয়ান এগেনস্ট অ্যানাদার। একটার পরিবর্তে আরেকটা আমরা ব্যবহার করতে পারি, যে একটার পরিবর্তে আরেকটা যখন এরকম একটা প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারি সেটাকে আমরা বলে হচ্ছে সাবস্টিটিউট। যেমন আপনার বাস রাইড আর ট্রেন রাইড, এটাকে আমরা সাবস্টিটিউট। বাসে চড়াও যা, ধরেন আপনি আপনি মেট্রোতে করে এক জায়গায় যে যে ডিস্টেন্স যাচ্ছেন ধরে যান সেই একই ডিস্টেন্স আপনি যদি বাসে করে যান, ডিস্টেন্স কিন্তু কভার হবে, যে আপনার যাওয়াটা হবে। দিস ইজ সাবস্টিটিউট। বা আরো রিলেটেড এক্সাম্পল হিসেবে আসলে আমরা ধরেন বলতে পারি পেপসি কোকা কোলা, দে আর সাবস্টিটিউট, যে দুটোই সফট ড্রিঙ্কস। বা আমি যদি বলি যে টি কফি, দে আর সাবস্টিটিউট, দ্যাট মিনস তারা একই রকম প্রোডাক্ট বাট একটার এগেনস্টে আরেকটা আমরা ব্যবহার করি, এটাকে বলছে সাবস্টিটিউট। আর একই প্রোডাক্টের আর একটা প্রোডাক্টটাকে যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা কি, যে এই প্রোডাক্ট গুলো একসাথে আমাদের ব্যবহার করতে হয়, লাইক এ ওয়ান ফর অ্যানাদার, এই টাইপস, লাইক পেয়ার অফ শুজ। আপনি এক পায়ের জুতো আছে আর এক পায়ের নাতে কিন্তু জুতো পরতে পারবেন না। বা ম্যাম, ধরেন এখানে যে সাবস্টিটিউট বললেন এখানে তো সে ডিস্টেন্স ভ্যারি করলো, কিন্তু সময়ের কি হলো এখানে? আচ্ছা, ওই ট্রেন রাইড বাস রাইডে দিয়ে বাদ দেন, আপনি টি কফি চিন্তা করেন। টি আর কফি দুইটাই হচ্ছে কি সাবস্টিটিউট, কারণ টি নিলেও আপনার কিছু ক্যাফেইন আপনি পাচ্ছেন, কফি নিলেও আপনি কিছু ক্যাফেইন পাচ্ছেন, দুটো একই রকম আপনাকে রিল্যাক্সেশন দিচ্ছে। বা আপনি যদি পেপসি কোকা কোলা কথা, দুটোই সফট ড্রিঙ্কস, দুটো খেয়ে আপনি গরমে আপনার খুব ভালো লাগে। বা আপনি যদি আইসক্রিম, ডিফারেন্ট ব্র্যান্ড অফ আইসক্রিমের কথা চিন্তা করেন, যে আপনি পোলারের আইসক্রিম খাচ্ছেন বা সেভয়ের আইসক্রিম খাচ্ছেন, আইসক্রিমই তো ডিফারেন্ট ব্র্যান্ড। এই যে একই রকম টাইপের প্রোডাক্ট যেটা আপনাকে সেম টাইপের স্যাটিসফ্যাকশন দেয়, তাদেরকে আমরা বলতেছি সাবস্টিটিউট। এবার বুঝছেন? মানে বাস রাইড ট্রেন জি রাইড ম্যাম। আমার পরে মনে হলো যে ডিস্টেন্স, মানে আমি জাস্ট ওখানে ডিস্টেন্স কভার করার কথা বলছি, সময় টময় ওগুলো চিন্তা করি, এটা আমার যাওয়া নিয়ে কথা। তো সেক্ষেত্রে বাস ট্রেন একই জিনিস হতে পারে। বা ধরেন আপনি যদি ওইভাবে না চিন্তা করে, ধরেন আমি প্লেনে করে কক্সবাজার যাবো, তো ইউএস বাংলার প্লেনে যাওয়া যায়, বিমানের প্লেনে যাওয়া তা, তবে এইটাকে আমরা সাবস্টিটিউট বলছি, ইউএস বাংলার বিমান, দে আর সাবস্টিটিউট। মানে একই প্রোডাক্ট যখন আমরা একটার এগেনস্টে আর একটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সাবস্টিটিউট। আর কমপ্লিমেন্টারি হচ্ছে যে যেটা আমরা একসাথে কনজিউম করি, একটা ছাড়া আর একটা কনজিউম করা যায় না। যেমন আপনার যদি হেডফোন, আমরা সবাই এখন হয়তো অনেকেই হেডফোন দিয়ে ক্লাসটা শুনছেন, সো টু পেয়ার অফ হেডফোন ইজ ইয়োর কমপ্লিমেন্টারি করছে, একটা ছাড়া আর একটা পেয়ার অকেজো। বা আপনার মোবাইল ফোন অ্যান্ড চার্জার, দে আর কমপ্লিমেন্টারি গুডস, একটা ছাড়া আর একটা অকেজো। এরকম টাইপের প্রোডাক্ট গুলোকে যখন আমরা পাচ্ছি, এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কি কমপ্লিমেন্টারি গুডস। এখন মনে রাখবেন প্রত্যেকটা প্রোডাক্টই আপনি যাই ব্যবহার করেন না কেন, এটার একটা সাবস্টিটিউট এবং কমপ্লিমেন্টারি গুডস থাকে। দাঁড়ান, তার একটু ফ্যানটা কমাই দিন। আচ্ছা, সরি। তো যেটা বলছিলাম যে আমরা যখনই কোনো প্রোডাক্ট কনজিউম করব, আহ ক্লাস, যিনি জিজ্ঞাসা করছেন ক্লাস শেষ হবে কখন, এখন রামাদান, রামাদান টাইম অনুযায়ী 8টা 10-এ ক্লাস শেষ হবে ইনশাল্লাহ, 1 ঘন্টা 10 মিনিট ক্লাস নেবে। তারপরে যেতে পারবেন তারাবির নামাজ পড়তে, সমস্যা নেই। ম্যাম 8টায় একটু শেষ করে দিন। ম্যাম ম্যাম আমাদের 8টা বাজে জামাত শুরু হয়ে যায়, আপনারা যদি এত এখন ছেড়ে তারাবি দিতেন। পড়েন? হ্যাঁ, পুরো 20 রাকাত পড়া হয়। পুরা বিষয়। আচ্ছা, আমি 8টার সময় ছেড়ে দেবো, আমাকে একটু 15টা মিনিট সময় দেন, একটু ভালো করে ক্লাসটা নিই।
তো যেটা বলছিলাম যে যে কোনো যখন প্রোডাক্ট আমরা ইউজ করবো মাথায় রাখতে হবে এটা সাবস্টিটিউটও আছে, এটা কমপ্লিমেন্টারি গুডস আছে। যেমন একটা এক্সাম্পল দেবো, আপনার মোবাইল ফোনটা চিন্তা করো, মোবাইল ফোন সবারই আছে। মোবাইল ফোনের সাবস্টিটিউট কি হচ্ছে, মোবাইল ফোনের এগেনস্টে যেটা ব্যবহার করা যায়। তো মোবাইল ফোন ধরেন আপনার স্যামসাং, আপনি এটার এগেনস্টে সাপোজ ওপ্পোর একটা ফোন ব্যবহার করতে হবে, আইফোন ব্যবহার, ওটার সাবস্টিটিউট মানে একই রকম সার্ভিস দিবে, এটাই মাথায় রাখেন যেটা একই রকম সার্ভিস দিবে। আর কমপ্লিমেন্টারি কি, যে মোবাইল ফোনের সাথে আপনি চার্জার ব্যবহার করছেন, ওটা কমপ্লিমেন্টারি। তো এই ক্ষেত্রে যেটা হয়, আমি আবার একটু স্লাইডে যাই আমার বুঝাইতে সুবিধা হবে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমি সাবস্টিটিউট বা কমপ্লিমেন্টারি গুডস এর কথা যদি বলি, আমরা আগে সাবস্টিটিউট দিয়ে বলি। যেমন আমরা এখানে টি এন্ড কফি এই দুটার এক্সাম্পল হিসাবে ব্যবহার করছি, সবাই একটু কাইন্ডলি লিখে রাখবেন তাহলে মনে থাকবে। তো ধরেন কোনো কারণে প্রাইস অফ টি মানে চায়ের দাম বেড়ে গেল। তো চায়ের দাম যদি বাড়ে আমরা কি করি, চায়ের ডিমান্ড, আপনি বলবেন না ম্যাডাম কমন কথা, চায়ের দাম বাড়ছে তাহলে আমরা ডিমান্ড কমাই দিব। তাহলে চায়ের ডিমান্ড যদি কমা যায় তাহলে চায়ের এগেনস্টে আমরা কি খেতে পারি, কফি খেতে পারি। তো যখনই চায়ের দাম বাড়বে মাথায় রাখবেন আমাদের কফির ডিমান্ড ডিমান্ড অফ কফি তখন সাথে সাথে বেড়ে যাবে। সাবস্টিটিউটের ক্ষেত্রে কি হয় যে একটা যদি প্রাইস বাড়ে সাথে সাথে সাবস্টিটিউট যে অন্য প্রোডাক্টটা ছিল সেটার ডিমান্ড বেড়ে যায়। কারণটা কি, কারণ চায়ের দাম বেড়ে গেছে তার মানে আমি চা খাবো না, চা কম খাবো। চা কম খেলে আমি কি করবো, আমার তো চা খেতে হবে, ধরে নিচ্ছি আমরা সবাই চা কনজিউম করি, চা খেতে হবে। তাহলে সেটা সাবস্টিটিউট যেটা সেটা দিতে আপনার আমরা মানে কফিতে যাবো, সো কফি, ধরেন কফির ডিমান্ড বাড়ে। আপনি বললেন ম্যাডাম যদি উল্টো হতো, যেটা বাংলাদেশে হয়, দেখবেন যে বাংলাদেশে কিন্তু চায়ের দাম কম্পারেটিভলি কম। বাংলাদেশে চায়ের দাম কম বিধায় দেখবেন যে বাংলাদেশে কিন্তু অত কফি শপ নাই, কারণ বাংলাদেশে চায়ের দাম কম কিন্তু কম্পারেটিভলি কফির দাম বেশি। তো আমরা কিন্তু সবাই চাই কনজিউম করি। তো আমরা কিন্তু চায়ের দাম কম বিধায় আমরা কিন্তু কফির ডিমান্ড ওইভাবে দেখে না, কফির ডিমান্ড ডাউন হয়ে যায়। এটাই হলো বিষয়। তো সাবস্টিটিউট গুডস এর ক্ষেত্রে একটা দাম বাড়লে সাধারণত ওর যে সাবস্টিটিউট গুডস থাকে ওটার ডিমান্ড বেড়ে যায়, বা যদি দাম কমে যায় সেক্ষেত্রে সাবস্টিটিউট যে গুডটা থাকে ওটার ডিমান্ড কমে যাচ্ছে, এটাই হলো বিষয়। তো পেপসির দাম বললে এই জন্য বাংলাদেশে যখন পেপসির দাম বেড়ে গেল দেখবেন যে সাথে সাথে মোজোর ডিমান্ড বেড়ে গেছিল, কারণ হচ্ছে পেপসির দাম বেড়ে গেছে, মানুষের পেপসি খাবে না, মানুষজন মোজো খাচ্ছে। আবার এখন যখন পেপসির দাম কমে গেছে এখন কিন্তু বাজারে মোজোর ডিমান্ড কম, বিকজ পেপসির দামটা নাগালের মধ্যে চলে আসছে। আচ্ছা এখন চিন্তা করেন, ধরেন চায়ের সাথে আমরা আপাতত চিন্তা করে নিলাম কমপ্লিমেন্টারি গুডস হিসেবে আমরা বিস্কিটটা খাই, জাস্ট ধরে নিচ্ছি যে আমরা চা আর বিস্কিট একসাথে খাই। তো যদি কোনো কারণে চায়ের দাম কমে যায়, চায়ের দাম কমলে নর্মালি চিন্তা করেন চায়ের দাম কমলে আমরা বেশি বেশি চা কনজিউম করবো না, কথা অনুযায়ী চায়ের দাম কমলে কি জি ভাইয়া। করা উচিত, চা বেশি বেশি কনজিউম করবো। চা যত বেশি কনজিউম করছে, চায়ের সাথে আমরা প্রতিবার একটা করে বিস্কিট খাচ্ছি, তাহলে কি বিস্কিটও বেশি বেশি কনজিউম করবো না? তার মানে বিস্কিটের ডিমান্ড কিন্তু বাড়বে। সিম্পলি বলি, ধরেন এখন আইফোনের দাম কমে গেল, আইফোনের দাম কমলে আইফোনের চার্জার কিন্তু আইফোনের সাথে পাওয়া যায় না, আইফোনের দাম কমে তাহলে আমরা বেশি বেশি আইফোন কিনবো, তাহলে বেশি বেশি আইফোন কিনলে আইফোনটাকে তো চার্জ দেওয়া লাগবে, আইফোনের অ্যাডাপ্টারে কিন্তু ডিমান্ড বেড়ে যাবে। বা ধরেন এখন যদি কোনো কারণে পেপসি, আর ধরেন আমরা পেপসির সাথে চিপস খাই, পেপসির দাম কমে গেল তার মানে আমরা বেশি বেশি পেপসি কিনবো, পেপসি যখন বেশি বেশি কিনবো মানে পেপসির ডিমান্ড বাড়লো, তার মানে আমি তখন এটার সাথে কমপ্লিমেন্টারি গুডস হিসেবে চিপসও কিন্তু কিনবো, বেশি বেশি চিপসের ডিমান্ড। তো এখানে কিন্তু চিপসের ডিমান্ড বাড়লো এটা প্রাইসের উপর ডিপেন্ড করছে না, বা এখানে বিস্কিটের যে ডিমান্ড বাড়লো এটা কিন্তু প্রাইসের উপর ডিপেন্ড করছে, ডিপেন্ড করছে যে কমপ্লিমেন্টারি গুডস যেটা আছে সেটার প্রাইস কমে গেছে। এই জন্যই আমরা একটা রিজন বলি যে প্রাইস অফ দ্য রিলেটেড প্রোডাক্ট, এটার দাম বাড়লে বা কমলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ডিমান্ড বাড়া বা কমায় এটার মধ্যে একটা বিষয় দেখা দেয়। আচ্ছা এরপরে দেখেন বই যে রিজন বলছে বইয়ের অনুযায়ী আগাবো। তারপরে হচ্ছে কি বলতেছে এক্সপেক্টেড শুড ফর দ্য ফিউচার প্রাইস, এটা খুবই মজার। এটা আমি একটু শর্টকাটে লিখে দিব যাতে আপনাদের মনে থাকে, এটা একটু লিখতে পারেন, আমি যেভাবে লিখছিলাম ঠিক ওইভাবে। ধরেন আপনি চিন্তা করলেন যে আজ থেকে 1 মাস পরে হচ্ছে গিয়ে ল্যাপটপের দাম কমে, সরি ল্যাপটপের দাম বেড়ে, আপনার একটা ল্যাপটপ দরকার, এখন আপনি জানেন যে আজ থেকে 1 মাস পরে ল্যাপটপের দাম এখন আছে 50,000 আর 1 মাস পরে এটার দাম হয়ে যাবে 5 লাখ টাকা। তখন আপনি কি করবেন, 1 মাস পরে কেনার জন্য ওয়েট করবেন নাকি এখন কিনে ফেলবেন? জানেন যে 1 মাস পরে দাম বেড়ে যাবে, তাহলে কি আপনি এখন কিনবেন না 1 মাস পরে কিনবেন?
ম্যাম এখন কেনার এখন চেষ্টা কিনে করবো। এখনই এখন কিনে কিনে ফেলবো ম্যাম ফেলবেন, টাকা থাকলে। এক্স্যাক্টলি এইভাবেই মনে এখন রাখবেন। কিনে ছেড়ে দিব আর ম্যাম, ম্যাম বেশি মনে দরকার না। রাখবেন পড়লে যে টাকা রাবিনের কাছ আছে, থেকে টাকা হলাত নিয়ে নেবো। আপনি মনে করবেন যে আপনার টাকা আছে, সো মনে রাখবেন যে কোনো কারণে আমরা যদি বুঝি যে এক্সপেক্টেড ফিউচার প্রাইস মানে ভবিষ্যতে কোনো প্রোডাক্টের দাম বাড়বে এরকম যদি হয়, ইন দ্যাট কেসেস অ্যাট প্রেজেন্ট টাইমে ওটা ডিমান্ড আমরা বাড়াই দিই। যেমন আমি এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমরা দেবো, আর তার আগে একটু লিখে নিই, এটা একটু লিখবেনও। ডিমান্ড অ্যাট প্রেজেন্ট টাইম, আমরা ওটা ডিমান্ড প্রেজেন্ট টাইমে যেটা করি যে বাড়াই দিই প্রেজেন্ট টাইমে। কিন্তু যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখবেন যে যখন সিজনের শুরু থাকে যে কোনো ফ্রুটস এর ক্ষেত্রে, ধরেন ম্যাঙ্গোস, সিজনের শুরুতে আমরা বেশি একটা ম্যাঙ্গো কিনি না, কারণ আমরা কি জানি যে সিজনের শুরু এখন দাম বেশি, কিন্তু একটু কিছুদিন পর মিড অফ দা সিজন যখন আসবে দাম কমে যাবে, তখন আমরা বেশি বেশি কিনবো। তো দেখবেন যে সিজনের শুরুতে আমরা কিন্তু দাম, আমরা জানি ভবিষ্যতে দাম কমবে, এই জন্য তখন কিন্তু ডিমান্ডটা কম থাকে। আবার সিজনের মাঝামাঝি যখন আমরা জানি যে এখনই দাম সবচেয়ে কম, ভবিষ্যতে আবার দাম বেড়ে যাবে, তখন কিন্তু ওই মাঝামাঝি সময় আমরা প্রচুর ম্যাঙ্গোস ডিমান্ড। এটাই হলো বিষয়। তো এই কারণে দেখবেন যে বাংলাদেশে যেমন একটা খুব সুন্দর এক্সাম্পল দেয়, বাংলাদেশে বাজেটের আগে দেখবেন যে যেই প্রোডাক্ট গুলোর আমরা জানি যে বাজেটের দাম বেড়ে যেতে পারে, ওগুলো কিন্তু ওই সময় কেনার একটা হিড়িক পড়ে যায়। যেমন এবার বাজেটের আগে শোনা যাচ্ছে মোবাইল ফোনের দাম বেড়ে যাবে, তো সবাই কিন্তু আমরা খুব মোবাইল ফোন যারা দরকার ছিল তারা কিনে ফেলছে, এই জিনিসটা হয়। আপনি বলেন ম্যাডাম যদি উল্টো হয়, তাহলে যদি এরকম হয় যে কোনো কারণে এক্সপেক্টেড ফিউচার প্রাইস কমে যাবে, আমি জানি ভবিষ্যতে একটা জিনিসের দাম কমে যাবে, তাহলে আমি এখন বর্তমানে এটা কেন কিনবো? তো আমি জানি, ধরেন কথার কথা, আমি জানি 1 মাস পরে ল্যাপটপের দাম 50,000 টাকা জায়গায় 5,000 টাকা যাবে, জীবন জীবন চিন্তা করো যে 1 মাস কোনো মতে কষ্টে মষ্টে কাটাই দিন, 1 মাস পরে 5,000 টাকা দিয়ে ল্যাপটপ, তাই আমরা কিন্তু করবো। সেটাই হচ্ছে কি এখানে বিষয়টা ছিল। আচ্ছা, এর পরের রিজনটা কি? তো দেখেন এগুলো কিন্তু কোনোটা মেমোরাইজ করার মতো বিষয় না, আপনাকে যদি প্রশ্ন করে আপনি জাস্ট সিম্পলি কনসেপ্ট ওয়াইজ অ্যান্সার দেবেন। ধরেন আপনাকে জিজ্ঞাসা করলাম যে হোয়াট হ্যাপেন ইন দ্য রাইস মার্কেট ইফ দ্য ফিউচার প্রাইস ইনক্রিজেস, ইফ ইটস রিলেটেড প্রাইস ডিক্রিজেস, এইভাবে যদি বলি আপনি জাস্ট ওই অনুযায়ী এক্সাম্পল অনুযায়ী দিবেন। আচ্ছা, এরপরে একটা মজার প্রশ্নের উত্তর, ইনকাম। ইনকামটা আবার একটু ডিফারেন্ট জিনিস, মনে রাখতে হবে যে ইনকামের উপর বেসিস করে এখানে আবার দুই ধরনের গুডস থাকবে, একটা হচ্ছে নর্মাল, আর একটা হচ্ছে গিয়ে ইনফেরিয়র। তো আমি একটা নর্মাল গুডস নিয়ে কথা বলি। নর্মাল গুডসটা কি? এগুলো হচ্ছে খুব নর্মাল। তো আমরা ইউজুয়ালি কি দেখলাম যে ইনকাম বাড়লে সাধারণত আমার ডিমান্ড বাড়া উচিত না? মানে আমার ইনকাম বাড়ছে তাহলে তো আমি বেশি বেশি কিনবো, তাই না? হুম। বেশি বেশি কিনবো। এই নর্মাল গুডস এর ক্ষেত্রে এটাই হবে যে যদি প্রোডাক্টটা নর্মাল প্রোডাক্ট হয়, তখন সেটার ক্ষেত্রে আপনি দেখবেন কি যদি ইনকাম বাড়ে এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড বাড়বে। আপনি বললেন ম্যাডাম যদি উল্টো হয়, কোনো কারণে আমার ইনকাম কমে গেল, হতেই তো পারে আমার ইনকাম ডাউন হয়ে গেল, তাহলে মনে রাখবেন যে এই ধরনের প্রোডাক্টের ডিমান্ডও ডাউন হবে। এগুলো একটু লিখে রাখেন, আর ভুলে যাবেন, এটা ডিমান্ডও ডাউন হয়ে যাবে। কিরকম? যেমন আমি একটা খুব রিয়েল লাইফ এক্সাম্পল দিই, বা তার আগে আর একটু বলে দিই, এটা মনে থাকবে। সেটা হচ্ছে মনে রাখবেন যে যে কোনো লাক্সারি প্রোডাক্ট যেগুলো আমাদের ডেইলি নিডস, যেটা আমাদের না কিনলেই না এরকম টাইপের, কিনলে হলো ফ্যান্সি টাইপের আইটেম, এগুলো হচ্ছে নর্মাল গুডস। যেমন ধরেন আপনার লাইফে উবার ইউজ করা কিন্তু দরকার না, উবার ইজ এ লাক্সারি প্রোডাক্ট ফর, আইফোন ইজ এ লাক্সারি প্রোডাক্ট ফর, কিন্তু ওই যে আপনি এখন আপনার পকেটে 5,000 টাকা না, আপনার পকেটে আছে 5 লাখ টাকা, আপনি কি করবেন? তখন তো আপনার মনে হবে যে আমার একটা আইফোন দরকার। বা তার পকেটে 5 কোটি টাকা আছে, তার ইনকাম বাড়তেছে, তখন তো আপনি কোনোদিনও বাটন ফোন ইউজ করেন না, তখন ঠিকই একটা আইফোন কিনবেন। সো ইনকাম বাড়লে আমি আইফোন কিনবো, কিন্তু আইফোন কিন্তু ডেইলি নেসেসারি না। আবার আপনার ইনকাম 5 কোটি টাকা থেকে 5,000 টাকা হয়ে গেল, হায় হায়, এখন কি করবেন? আইফোন ইউজ করবেন? কোনোদিনও না, তখন কিন্তু আপনার ইনকাম কমে গেল, কারণ আপনি ডিমান্ডও আপনার আইফোন কেনা বন্ধ করে। তো দিজ আর নর্মাল গুডস। আপনার ইনকাম বাড়লে দেখবেন যে আপনার পকেটে যেদিন টাকা থাকে ওই দিন মনে হয় যে পাঠাওয়ের বাইকে করে কোথাও যায়, উবারে করে কোথাও যাই, বা ফুড পান্ডাতে অর্ডার করে খাই, বিকজ এগুলো লাক্সারি প্রোডাক্ট। মানে যেদিন পকেটে টাকা থাকে না সেদিন কিন্তু এগুলো কিচ্ছু কিনতে ইচ্ছা করে না। তো দিজ আর নর্মাল গুডস। ইকোনমিক্স হচ্ছে এমন একটা স্ট্রেঞ্জ সাবজেক্ট যেখানে দেখেন লাক্সারি প্রোডাক্ট যেগুলো আমরা এফোর্ড করতে পারি না সেটাকে ওরা বলতেছে নর্মাল গুড, এটা মাথা খারাপ করে। যাই হোক, তো এবার আসেন ইনফেরিয়র কি। ইনফেরিয়র হচ্ছে এটার আলাদা। ইনফেরিয়র বলতেছে যে যদি ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে কি হবে, যে এই ক্ষেত্রে তোমার যদি ইনকাম কম থাকে, এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড উল্টা। ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে কি বলছে যে যদি তোমার এখানে ইনকাম কম থাকে, উল্টা এই ক্ষেত্রে তোমার এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড
বেড়ে যাবে। কিরকম, যেমন আমি একটা এক্সাম্পল দিই বলি, বা আপনি বলেন যে ম্যাডাম যদি ইনকাম বাড়ে তখন আবার এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড কমে যাবে, উল্টা ঘটনা ঘটবে। কিরকম, যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন মোটা চাল, মানে একদম বেসিক নিড গুলো হচ্ছে ইনফেরিয়র গুড হয়, যেমন ধরেন মোটা চাল, মানে চাল তো খেলেই হয়, আপনার এই নাজির শাইল বা আহ কি বলে পোলার চাল তো খাওয়া দরকার নেই। খুব দামি, বাসমতি ম্যাম। হ্যাঁ বাসমতি দামি চাল, তখন একটা চাল খেলেই হয়। তো দেখবেন যে যখন আপনার ইনকাম 5,000 টাকা থাকবে তখন আপনি একদম নর্মাল চাল কিনবেন, ওই যে বিড়ি 28, এটা আমি একটা চিনি, এটা আমি কিনি মোস্ট অফ দ্য টাইম। মানে এটা আমি দেখছি যে কম টাকায় মোটামুটি খাওয়া যায় এরকম টাইপের। কিন্তু আপনার ইনকাম যদি 5,000 টাকা থেকে, যে বললাম 5 লাখ টাকা হয়, তখন কিন্তু আপনার ওই চাল খেতে ইচ্ছা করবে না, মনে হয় দূর, কেউ কি পচা চাল খায়, তখন আপনি চিন্তা করুন আমি একটু ভালো চাল খাই। বা আরেকটা এক্সাম্পল, ধরেন আপনার ইনকাম 5,000 টাকা, তখন কিন্তু আপনি একটা বাসায় আহ 1 রুমের একটা বাসা নিয়ে থাকবেন। 5,000 টাকা দিয়ে কি এফোর্ড করবেন, এর বেশি এফোর্ড করা পসিবল। আপনার যদি 5 লাখ টাকা হয়, আপনি কি 1 রুমের বাসায় থাকবেন? তখন কিন্তু আপনি বড় বাসায় চাই। তাহলে এই 1 রুমের বাসাটা কি মানে ইয়া না, 1 রুমের বাসা অন্য কিছু না, 1 রুমের বাসাটা হচ্ছে ইনফেরিয়র, যেটা আপনার একদম বেসিক নিড। এবং সাধারণত এই বেসিক নিড গুলো কি হয়, ইনকাম বাড়লে আমরা সাধারণত এই নিড গুলোর ডিমান্ড কমাই দিই। আবার ইনকাম বাড়লে ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে ডিমান্ড কমে যায়। সো আপনার ইনকাম বাড়লে আপনি 1 রুমের বাসা নিবেন না, বাট ইনকাম কমলে তখন আপনি 1 রুমের বাসায় থাকবেন। ইনকাম কম হলে আপনি মোটা চাল খাবেন, ইনকাম বেশি হলে আপনি মোটা চাল খাবেন না। এই হলো বিষয়। লাস্ট রিজনটা কি, যেটা হচ্ছে গিয়ে আমাদের যে কারণে মার্কেটে আমার ডিমান্ড দেখা যাবে সেম প্রাইসে আমার হচ্ছে গিয়ে বাড়তেও পারে কমতেও পারে, এরকম আমরা দেখবো, সেটা হচ্ছে গিয়ে আপনার পপুলেশন বা নাম্বার অফ বায়ার্স ইন দা মার্কেট। মনে রাখবেন, যেমন ধরেন একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিই, তার আগে বলতে এটা ছোটখাটো, যে পপুলেশন বাড়লে ডিমান্ড বাড়ে, পপুলেশন কমলে ডিমান্ড। এটা তুমি এক্সাম্পল দিই, কারণ বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। প্রত্যেকটা মানুষ যদি প্রতিদিন একটা করে কলম ডিমান্ড করে, কলম দিয়ে বুঝাই, তাহলে 18 কোটি কলমের ডিমান্ড বাংলাদেশ। কিন্তু আমি যদি মালদ্বীপসের দিকে তাকাই, মালদ্বীপসের জনসংখ্যা হচ্ছে 5 লাখ। মালদ্বীপসের মানুষজন প্রতিদিন একটা করে কলম ডিমান্ড করলে ওদের মার্কেট সাইজ হচ্ছে 5 লাখের, কোথায় 18 কোটি, কোথায় 5 লাখ। তাহলে কি বুঝলাম, কি ইনকাম বাড়তেছে বিধায়ী তো আমার ডিমান্ড মানে সরি, পপুলেশন বাড়ছে বলে ওখানে ডিমান্ড বেশি, পপুলেশন কম হলে ডিমান্ড কম। আচ্ছা, লাস্ট এই কথাটা কি বলছে, বলছে যে প্রেফারেন্স। প্রেফারেন্সটাও খুব সহজ। ধরে নিলাম যে জাকারিয়া, উনি তো ওই যে আপনারা বলতেছিলেন বড় লোক, আমি বললাম না যে ওর জন্য একটা এক্সাম্পল আছে, তো ওকে দিয়ে দিই। এখন জাকারিয়া হচ্ছে রিচ, অনেক টাকা ওর আমি আছে। গরিব। তো জাকারিয়ার অনেক টাকা, এবং উনি হচ্ছেন কি, উনি আইফোন, লেটেস্ট আইফোন ছাড়া জি উনি ম্যাম, ম্যাম আপনি একমাত্র এই সত্য কথাটা বললেন বাইরে নিয়ে, আসলেই উনি রিচ। ভাই আমাকে একটু গিফট দিয়ে দেন ঈদে। দিয়ে দিয়ে সবসময় গুলশান জাকারিয়া, গুলশান দিয়ে মালা দিয়ে নিতে দিয়ে থাকে দিয়ে- সবাই। গরিব দুঃখীদের ঈদে গিফট দিলে আল্লাহ পাক খুশি হয়। জি ম্যাম, জি ম্যাম, এইটাই। ম্যাম আমি মাহি আরো ভাই, পাইলে মাহি খুশি ভাই, হইতাম। তাইলে তো ম্যাম আমি আরো আপনারা দেওয়া গরিব উচিত ম্যাম। ম্যাম। কত ভাই একটু মাহি gift দিয়ে ভাই, দেন। আমি কিন্তু আপনারা যারাই জাকাত দিবেন বা যাই দিবেন, আমারে কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? আমি হ্যাঁ, আমি দেওয়া সবচেয়ে যায় গরিব জাকাত, একজন। যারা যারা জাকাত পায় তাদের চোখে দেওয়া যাচ্ছে। আমি ব্যাক করি। তো এখন জাকারিয়া অনেক রিচ, রিচ, এবং এই কারণে সে ছোট থেকে আইফোন ইউজ করে, যখন থেকে মোবাইল ফোন ইউজ করছে সে আইফোন ইউজ, মানে আইফোনটা তার প্রেফারেন্স, মানে হ্যাবিচুয়াল জিনিস। তো এখন আইফোনের দাম 2 লাখ টাকা হলেও জাকারিয়া কিনবে, 10 লাখ টাকা হলেও কিনবে, বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায়। তো আপনার প্রেফারেন্স বা আপনার হ্যাবিট বা আপনার পছন্দের উপরে অনেক সময় ডিমান্ড ডিপেন্ড করে। সেক্ষেত্রে দাম বাড়লেও আপনি ওই সেম প্রোডাক্টটাই ডিমান্ড করেন, বা দাম কমলেও আপনি সেম প্রোডাক্টটাই ডিমান্ড। কারণ আমি আমার ক্ষেত্রে একটা এক্সাম্পল বলি, যেমন আমি টি লাভার, আমি কফি লাভার না, আমার রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে বলছি। তো চায়ের দাম এখন কোনো কারণে যদি 10 টাকা কাপের জায়গায়, কথার কথা 100 টাকা কাপের, তাও আমি প্রতিদিন 2 কাপ চা খাবো অফিসে, যে ক্যান্টিন থেকে আনি, ওটাই বলতেছে যে 2 কাপ চা আমি মিনিমাম খাবো, বিকজ আমি মানে কফি খেতে পারি না, কফি খেলে আমার মাথা ধরে যায়, এরকম লাগে, বিচ্ছিরি লাগে। আমি কফি শপেও যাই না, দেখা যায় যে যদি কোন সময় কফি শপে যাই, ওখানে যে খুঁজে খুঁজে বের করি, কফি শপে উল্টা চায়ের দাম কিন্তু বেশি লাগে, তো আমি ওখানে দাম বেশি দিয়ে চাই খাই, কারণ আমার চাটাই আমার প্রেফারেন্স। তো দেখবেন যে এরকম আপনার লাইফে কোনো না কোনো প্রোডাক্ট আছে, ধরেন সাপোজ কেউ আছে ইন্টেলের প্রোডাক্ট ইউজ করেন কম্পিউটারের ক্ষেত্রে, কেউ আছেন যে না আমি সাপোজ হচ্ছে গিয়ে ওই অমুক ব্র্যান্ডের, ধর অনেকে আছেন যে আড়ং ছাড়া পোশাক পরে না ম্যাম, এমন। হুম, বলেন বলেন। প্রেজেন্টটা কমেন্টে দিয়ে যাব, নামাজ যেতে হবে যে। জাস্ট 2 মিনিট, শেষ করে দিচ্ছি, শেষ করে দিই। তো যেটা বলছিলাম যে প্রেফারেন্সের কথা, যে এই যে যেমন ধরেন
রেজওয়ান একটা প্রেফারেন্স বলছে, ওই কিন্তু ওই অনুযায়ী কাজ করবে, যে ওই প্রেফারেন্সটা ধরে রাখার জন্য যে কোনো ভাবে সে সেটা অ্যাচিভ করার চেষ্টা করছে। রিয়েল লাইফও বিষয়টা এরকম, যে দাম যাই হোক না কেন, যাই ঘটে যাক না কেন, আমরা ওইটার ডিমান্ডটা ধরে রাখার চেষ্টা করি। ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি। তাহলে আমরা মানডেতে সকাল 8:30 একটা এক্সট্রা ক্লাস করবো। একটু কষ্ট করে ওই দিন সকালবেলা উঠে যেন আমরা এক্সট্রা ক্লাস করব। আশা করছি নেক্সট ক্লাসটা করলে আমাদের মোটামুটি সিলেবাস যতটুকু ছিল এটা কভার হয়ে যাবে। আচ্ছা, অনলাইন ম্যাম ক্লাস করবো। হ্যাঁ ম্যাম অনলাইনেই একটা নিব। কোশ্চেন ছিল ম্যাম, হ্যাঁ অবশ্যই বলেন, নিব। যে দুইটা স্লাইড দিয়েছেন চ্যাপ্টার 2 এর হুম, পিপিএফ এর আগে ম্যাম যেটুকু আছে ওইটুকু কি পড়তে হবে? না ওটা পড়তে হবে না, শুধু পিপিএফ এর অংশটা পড়বেন। আমি চ্যাপ্টার 2 এর যে স্লাইডটা দিয়েছি, পিপিএফ টা বোঝার জন্য আমি চ্যাপ্টার 2 এর স্লাইডটা দিয়েছি। সো পিপিএফ টা শুধু পড়বেন, এবং কোশ্চেন প্যাটার্নটা হবে যেভাবে আমি বলে দিয়েছি, ঠিক সেম ওয়েতে ম্যাম কোশ্চেন আমাদের কিছু প্যাটার্ন হবে। স্যাম্পল কোশ্চেন আপনি দিন ম্যাম। বলছিলেন ওই যে এই জায়গায় আমি সরি বললাম, আমি ম্যাম আসলে আপনি স্যাম্পল বলছিলেন কোশ্চেন ওই দেই যে না। আমাদের কিছু আমি স্যাম্পল কোশ্চেন দেই না, বাট আমি লাস্ট ক্লাসেও কিছু কোশ্চেন দিয়ে দিছি যে এইভাবে কোশ্চেন আসবে। ওইগুলো হচ্ছে কাইন্ড অফ কোশ্চেনের স্যাম্পল, এর বাইরে আমি কোশ্চেন দিই না, সরি। আচ্ছা, দ্রুত প্রেজেন্টটা নেন। মাহি, সুজন শেখ। প্রেজেন্ট ম্যাম। এটা কি সুজন না মাহি? ম্যাম সুজন শেখ। ম্যাম মাহি ম্যাম। আবার যাচ্ছে, মাহি, সুজন আছে, ঠিক আছে। নাজরিন সুলতানা, Yes, ma'am. শেখ হাসান, সাহিল সরকার, Yes, ma'am. রাকিবুল ইসলাম, সাখাওয়াত হোসেন, সাখাওয়াত তো প্রেজেন্ট, নাহিদ, রহমতুল্লাহ সরকার নাহিদ, সোহেল রানা, জাকারিয়া, প্রেজেন্ট ম্যাম। শুভ, শুভ, তরিকুল ইসলাম, শুভ। Yes, ma'am. মৃদুল, অঙ্কুর দাস। ম্যাম দুইটা কে দিলেন? অঙ্কুর দাস আছেন, হ্যাঁ ম্যাম আছি। মৃদুল আছেন, আচ্ছা, ম্যাম আলিফ, প্রেজেন্ট দিলাম এখন। আলিফ, সাজিদুল ইসলাম আলিফ, পারভেজ হাসান, আকাশ, না সরি, আরিফুর রহমান, নাহিদ হাসান, নাহিদ হাসান লাস্টে 21 241 21, রাজীব পাল, Yes, ma'am. হ্যান্ড রাইজ করছে। আসিফ আলী। প্রেজেন্ট মিস। আমি অনেকেই দেখতে পাচ্ছি প্রেজেন্ট দিচ্ছে না, দাঁড়ান আমি স্ক্রিনশটটা মুছে গেছে। আসিফ আলী তো ছিল। ওভি, জিসান মাহমুদ ওভি, ম্যাম রাজিন আহমেদ অ্যাবসেন্ট দিয়েছেন ম্যাম, আমি তো প্রেজেন্ট দিলাম সালেহ তখন। মোল্লা, সালেহ ম্যাম মোল্লা। ম্যাম নাহিদ হ্যান্ড রাইজ করছিল। আচ্ছা, আমি যাদেরটা প্রবলেম সেটা লাস্টে অ্যাড্রেস করবো, যেহেতু ওই সময় অনেকে দিতে পারেন নাই, আমি লাস্টে অ্যাড্রেস করবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, শাহেদ মোল্লা, প্রেজেন্ট ম্যাম। শাকিল মোল্লা, Yes, ma'am. ফাহাদ হোসেন, প্রেজেন্ট ম্যাম। আব্দুল হাদি, Present, ma'am. নয়ন দাস, ইয়েস ম্যাম। হাফিজুর রহমান, প্রেজেন্ট ম্যাম। আয়েশা সিদ্দিকা। আচ্ছা, এখন হ্যান্ড রেজ করেছেন কে? নাহিদ। আচ্ছা, আর কারোর প্রবলেম আছে? ম্যাম রাজিন আহমেদ প্রেজেন্ট দেন রাজিন নাই, আহমেদ, মৃদুল। ইয়েটা করেন, হ্যান্ড রেজ করেন না, আমি তো ওইটা দেখে বলছি। রাজিন 103, না লাস্টে সালেহ। 24100 ম্যাম। আচ্ছা, আস্তে আস্তে আসছি। শেখ হাসান 47, শেখ হাসান, দেন তারপরে কি আছেন? আয়েশা আছেন। আচ্ছা, আর কার? শেখ হাসান ম্যাম আপনার রাজিন আহমেদ রাজিন আপনার আইডিটা বলেন। 241001003। 1003, লাস্টে হচ্ছে 3। মৃদুল, রাজিন আহমেদ মৃদুল। আচ্ছা, আর কেউ? কি মিলে গেছে, 21 ছিল ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে আমাদের মানডেতে আমাদের আরেকটা এক্সট্রা ক্লাস হবে ইনশাআল্লাহ, তাহলে আমরা হয়তো আমাদের সিলেবাসটা কভার করতে পারবো। আর ক্লাসে ফাঁকে ফাঁকে দেখবেন যে আমি কোশ্চেন বলে দিই, কারণ আপনি আজকে বলছিলেন ওই যে আমাদের সিটি পিপিএফ আর টপিকটা ম্যাম হচ্ছে কোশ্চেন দিয়েছিলেন। হ্যাঁ
সিটির টপিকটা হচ্ছে আজকে পর্যন্ত যতটুকু পড়ালাম, অর্থাৎ ডিমান্ড পর্যন্ত, এবং ডিমান্ড থেকে প্রশ্নটা কি হবে সেটাও বলে একটু একটু কষ্ট করে শুনে। কি মানে ডেফিনেশন টাইপের যদি প্রশ্ন করি তাহলে প্রশ্ন করছে ডিমান্ড কি বা ল অফ ডিমান্ড কি, যেটা আমরা ছবিটা দেখলাম, স্লাইডে দেখলাম। আর যদি ডিমান্ড কার্ভ থেকে প্রশ্ন করতে চাই, মানে শিফট ইন ডিমান্ড, এখান থেকে একটা ব্রড কোশ্চেন আসে, সেক্ষেত্রে স্পেসিফিক পয়েন্ট ধরে করবো। যেমন আমি বললাম যে ইফ ইনকাম ইনক্রিজেস হোয়াট হ্যাপেন ইন দ্য ডিমান্ড কার্ভ। সো ইনকাম বাড়লে কি হবে আপনাকে সেটা বলো। ইনকাম বাড়লে ইউজুয়ালি আমার ডিমান্ড বাড়ে, আপনি এটা বলো। এখন ধরেন প্রোডাক্টটার নাম লিখে রাখছি গুচি পারফিউম, গুচির পারফিউমটা লাক্সারি প্রোডাক্ট, সেক্ষেত্রে বলবে না, ফর গুচি পারফিউম ইফ ইনকাম ইনক্রিজেস ডিমান্ড অলসো ইনক্রিজেস, বাট ইনকাম যখন কমবে তখন ডিমান্ড কমে যাবে, এইভাবে ধরে বলবো। এরকম প্রশ্ন স্পেসিফিক প্রশ্ন করতে পারি এখান থেকে, যেখানে আপনার হচ্ছে পড়ে বুঝতে হবে যে আমি কোন প্রোডাক্টটা বলছি, তবে বলে দিব ধরেন পপুলেশন বাড়লে ডিমান্ড কি হবে, এরকম প্রশ্ন হতে পারে, তো তখন আপনারা জাস্ট বলবেন। এবং অবশ্যই এই ধরনের প্রশ্ন আসলে সেক্ষেত্রে ছবি আঁকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ম্যাম আপনি বলছিলেন ওই যে পিপিএফ আর হচ্ছে ওই ডিমান্ডের চ্যাপ্টার কিছু 1, ক্লাস চ্যাপ্টার আপনার 2, কাছে আছে চ্যাপ্টার 1, ওগুলো চ্যাপ্টার বলছিলেন 2, দিবেন। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 1-এ যা যা পড়িয়েছে চ্যাপ্টার 2 তে যা যা পড়িয়েছে, ক্লাসে দেখবেন যে একদম স্পেসিফিক কোশ্চেন গুলো ধরে ধরে বলছিলাম টপিক, ওগুলোই। আর ছবি যেগুলো দেখিয়েছিলাম সেটা ছিল চ্যাপ্টার 2 এর অ্যাপেন্ডিক্সে ছিল ছবিগুলো। ছবি মানে ওই যে গ্রাফ ইন ইকোনমিক্স, যেটা মনে পড়েছে। হ্যাঁ ম্যাম জি ম্যাম, ম্যাম না বুঝলে ম্যাম সোমবার ম্যাম আক্স করুন ম্যাম। ঠিক আছে।